দিস ইজ এ কমপ্লিট নিউ সিনারিও। বাংলাদেশে গত 3টি নির্বাচন হয়েছে তো জনগণের পার্টিসিপেশন ছাড়া। জিয়াউর রহমান তো বিএনপির প্রতিষ্ঠাতা এবং জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক। আপনি যদি মুক্তিযুদ্ধকে প্রোটেক্ট না করেন তাহলে বিএনপি রাজনীতি থাকে না। এনসিপি রাজনৈতিকভাবে কত শত হাজার লক্ষ মানুষকে যে হতাশ করেছে। আমি জামায়াতের রাজনৈতিক বক্তৃতায় আমি নতুন কিছু দেখছি না, বাট গুড নতুন কিছু একটাই দেখছি যে কপিং ফ্রম বিএনপি এন্ড তারেক রহমান, হুইচ ইজ অ্যাবসলিউট বিউটি। কিন্তু আমি এটা খুব ভালো করে জানি এরপরে আপনি যে প্রশ্ন করলেন আপনার প্রোফাইল দিয়ে আপনি কার কার সাথে কোথায় কোথায় রাত্রি যাপন করেছেন। ও নো শিট। আজকে বাক্সর স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সাংবাদিক এবং বিশ্লেষক শাহেদ আলম। কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? গুড টু সি ইউ। গুড টু সি ইউ টু। মানে আপনি আসবেন শুনে তো আমি খুবই, মানে এটা আমার প্রথম শো এবং আপনি আসবেন শুনে আমি খুবই মানে এক্সাইটেড ছিলাম, কারণ আমি মানে আপনাকে নিয়ে একটু মানে ঘাটাঘাটি করতে যে দেখলাম যে আপনি একদম আমার অরিজিন এবং আপনার অরিজিন একই জায়গায়। হ্যাঁ, এটা বলে দেওয়া দরকার। আমরা দুজনই সাতক্ষীরার মানুষ। আমরা দুইজনই সাতক্ষীরার মানুষ এবং আমাদের মানে গ্রামের বাড়িতে আমাদের মানে ছোটবেলা কেটেছে, আমারও ছোটবেলা কেটেছে গ্রামে, ওই মাঠে দৌড়াদৌড়ি করে পাখি ধরে, পাখির জন্য ফড়িং ধরে। আমার মনে হয় ভাই আমি নদীতে গোসল করেছি, বাবার সাথে কৃষি কাজ করেছি, এখনো গেলে ধান কাটি, এখনো গেলে বন্ধুদের সাথে লুঙ্গি পরে আমি মাঠে ঘাটে চলে যাই, নদীতে যাই। So I want to know your childhood. Childhood was very interesting. আমি আমার 6 ভাই বোনের মধ্যে সবার ছোট। আমার অন্য ভাইরা সবাই যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি এমন গ্রামে বড় হয়েছি যে গ্রামে বিদ্যুৎ গিয়েছে সম্ভবত গত 2-3 বছর আগে। আচ্ছা। এবং যে স্কুলে আমি পড়েছি সেটা আমার বাড়ি থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে এবং বর্ষাকালে এই পর্যন্ত কাদা মাড়িয়ে যেতে হতো। কিন্তু স্বপ্নটা বড় ছিল অনেক। আমার মনে আছে একবার ছোটবেলায় আমাদের একেবারে এরশাদের শেষ শাসনামলের শেষ দিকে মনে হয় 90-89 এর দিকে একটা সালিশ, গ্রাম্য সালিশ মীমাংসা করার জন্য হেলিকপ্টারে করে একবার একজন ব্রিগেডিয়ার গিয়েছিলেন। তো আমাদের চারিদিকে গ্রামে হেলিকপ্টার বলতে হেলিকপ্টার আর সাতক্ষীরায় যে হেলিকপ্টার ছিল ওই সময়। নো হেলিকপ্টার আমাদের স্কুলের মাঠে অবতরণ করেছে। তো চারিদিকে মানুষের এত উচ্ছ্বাস, তখন আমার মনে হয়েছিল যে না, আমি জীবনে বড় হয়ে একদিন ব্রিগেডিয়ার হব। মানে আমি স্বপ্নের কথাটা বলছি। তো ঠিক আছে, আমি তখন এসএসসি পাস করলাম, ঢাকায় ভর্তি হলাম তিতুমির কলেজে। তখন আমার মনে হতো না আমি ব্যারিস্টার হব, আমি আইন নিয়ে কথা বলবো, যুক্তি নিয়ে কথা বলবো। এই শিফট হয় কিভাবে? হ্যাঁ। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন লতে চান্স পেলাম না, আমার মনে হলো যে আমি এমন একটা সাবজেক্ট নেই যেটাতে আমার পছন্দ হবে না, আমি পরবর্তীতে যেন ভর্তি পরীক্ষা দিয়ে আমি এলএলবি তে চান্স পাই, লতে চান্স পাই এবং ব্যারিস্টারি পড়তে যেতে পারবো। তো এমন একটা সাবজেক্ট কি, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভর্তি পরীক্ষার মেধা ছিল 126। তো আমি এলএলবি 105-6 শেষ হয়ে গিয়েছে, ওদের সিট সংখ্যা যেহেতু সীমিত। তো আমি আমার একটা সাবজেক্ট, আমার সামনে ইকোনমিক্স, ইংলিশ সবকিছু ছিল, কিন্তু আমি জার্নালিজম নিলাম। আচ্ছা। কেন? যে না, এটা আমার পড়তে ভালো লাগবে না, আমি আগামী বছর নতুন করে পরীক্ষা দিব, লয়ার হব। জার্নালিজম পড়ে মজা পেয়ে গেলাম। আমার মনে হলো এটা তো একটা ফাঁকিবাজি সাবজেক্ট এবং হচ্ছে যে এইখানে আমি যেই কথা বলতে চাই সেগুলো বলা যাবে। তো আমি কন্টিনিউ করলাম জার্নালিজম। তারপর থেকেই হচ্ছে সাংবাদিকতা। আমি ঢাকায় সাংবাদিকতা করেছি অনেক বছর, বিবিসি দিয়ে শুরু, তারপরে আপনার নিজেরও একটা পত্রিকা ছিল? নিজেরও আমার নিজের ছিল, সেটা বাংলা ইনফো টিউব, বাট ওইটা আমি ঠিক পত্রিকার ধাঁচে, অনলাইনটা এখনো টিকে আছে। বাংলা ইনফো টিউব আমি বিকল্প মিডিয়া হিসেবে ইউটিউবে কথা বলা শুরু করেছিলাম যখন কেউ কথা বলতো না। যখন আমিও চলে গেলাম 2015 পরে, তখন মনে হলো আমার কথা তো বলা যাবে না, সুতরাং আমাকে বিকল্প মাধ্যম তৈরি করতে হবে। আজকে ইউটিউব বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সোর্স। এটা আমি যখন শুরু করেছি আমার আগে কেউ করেনি, আমি খুব প্রাউডলি এটা বলি এবং এটা আমার মনে হয় দ্বিমত করার কেউ নাই, একজনও নাই দেখাতে পারবেন যে না আমার আগে শুরু করেছে। তো তারপর আপনি ফিরলেন কবে? আবার আমি ফিরলাম কবে, এটাই ফেরার জন্যই তো আমি এত বছর অপেক্ষা করেছি। 2014 সালের
নির্বাচনের পর থেকেই যে শত্রুতা তৈরি হয় সরকারের সাথে, সেইটার পরে আমি আম চলে যাই ২০০০ প্রায় প্রায় বলা চলে যে অফ স্ক্রিন এবং নিজেকে লুকিয়ে রেখে কিছুদিন ফাইট করার পরে আমি যুক্তরাষ্ট্রে চলে যাই। এবং সেখান থেকেই আমি হচ্ছে গণতন্ত্র, ভোটাধিকার এগুলোর পক্ষে কথা বলা শুরু করি। তো আজকে ৫ আগস্টের পরে আমি প্রায় ১০ বছর পরে বাংলাদেশে ফিরেছি। গত বছর। এই ১০ বছরের মধ্যে আপনি একবার আসতে পারেন নাই? না, আমার নামে মামলা ছিল, আইসিটি আইনে মামলা ছিল এবং আসার তো সুযোগ ছিল না। আমি জানি না যে না আমি আসলে কি হইতো কিংবা আমার মামলা মোকদ্দমা গুম-টুম এগুলো হইতো কিনা। কিন্তু ওই যে ভয়ের পরিবেশ সেটা তো বড় বিষয় ছিল। হুম। তো আমার প্ল্যান ছিল যে আমি মাটির কাছে ফিরবো, মায়ের কাছে ফিরবো। জানেন আমার মানে কোনদিন আমি মনে হয় নাই যে আমি আমার ওই গ্রামে ঝিঁঝি পোকার শব্দ, শিয়ালের ডাক ওইটার মধ্য দিয়ে আমি গ্রামের রাস্তায় একলা হাঁটছি। আমার মনে হতো যে আমি আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি এই জিনিস। এটা আর পাওয়া যাবে না। কোনদিন পাওয়া যাবে না। তো ৫ তারিখের পরে যখন আমি আসলাম, আমি আমার সেই শখ পূরণ করেছি এবং এখনো যাই। আপনি সা সাতক্ষীরা গিয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ, সাতক্ষীরায় গিয়েছি। আমি যে আসলেই সাতক্ষীরা যাই। এবার যখন আসলাম এখন আমার যাওয়া হয় নাই কিন্তু আমি অবশ্যই যাব। বাহ! এই যে ভাইয়া আমার নিজের দেশ, আমার নিজের বড় হওয়ার গ্রাম, আমার নিজের দৌড়ে বেড়ানোর রাস্তা, দৌড়ে বেড়ানোর মাঠে আমি যেতে পারছি না, সেটার জন্য আমাকে এক ধরনের অনিশ্চিত অপেক্ষা করতে হচ্ছে হুম। এবং মানে শুধু এইটুকু বিষয় আমি আপনার কাছে জানতে চাই যে এটাকে আপনি কিভাবে দেখেন? এবং এটা কেন হবে বা এটা কি ঠিক কিনা? এটা কঠিন প্রশ্ন। আসলে রাজনীতি তো খুব ক্রুয়েল, আ কঠিন এবং গত মানে এটা কি রাজনীতিতেও কি মানে আ ধরুন রাজনীতিতে কঠিন হলো এটা কি রাজনীতিতেও কি এইটা উচিত কিনা? নো, একদমই আমি মনে মানে করি না। রাজনীতির আমি খুবই একদমই বুঝি না ভাইয়া। না, আমি মানে একদমই মনে রাজনীতির করি না। ফিলসফি কি বলে নো, আমি জানি না। নো এটা উচিত না। কিন্তু আপনাকে দেখতে হবে যে কেন ৫ তারিখে লক্ষ, লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে। কারণ ওই যে ভয়ের সংস্কৃতি। এই সংস্কৃতি ছিল বলেই মানুষ আম তারা পুঞ্জীবিত ক্ষোভগুলোকে আউটবার্স্ট করেছে। দুঃখিত। সো আপনাকে দেখতে হবে কথা বলার জন্য গুম হয়েছে কত মানুষ। লেখার জন্য গুম হয়েছে কত মানুষ। জেলে গিয়েছে কত মানুষ। অ্যারেস্ট হয়েছে কত আ মানুষ। অ্যারেস্ট হয়েছে কত মানুষ। কত পরিবার নিঃশেষ হয়ে গিয়েছে। আমি আমার বাবার মৃত্যুর ১ সপ্তাহ আগেও আমার বাড়িতে ডিজিএফআই গিয়েছে। আমার প্রত্যেকটা ছবি তারা স্ক্যান করে নিয়ে আসছে। আমার নামে তো মামলা ছিলই। তো আমার বাবাকে যখন বলল যে আপনাকে আপনার বাবাই জিজ্ঞেস করল যে, "আপনি কি আমাদেরকে পুলিশকে আমাকে অ্যারেস্ট করবেন কিনা?" তো তখন তারা বলল, "না, আপনি মুরুব্বি মানুষ আমরা দেখতে আসছি আপনি সব ঠিকঠাক আছেন কিনা।" তো আমি বললাম বাবাকে যে, তুমি ভয় পেয়েছো কিনা?" বলে, "আমি তো আমার বয়স এখন এত, কতদিন বাঁচবো? ভয় কি? আমার ছেলে তো কোনো অন্যায় করে নাই। তো ঠিক আছে আমার যদি জেলে যেতে হয় আমি যাবো।" মানে এই পরিমাণ মানসিকতা নিয়ে তাদেরকে চলতে হয়েছে সেই সময়। তো যাই হোক এগুলো লম্বা কাহিনী। ওগুলো আমি বলছি না। আমি হুম, বলছি যে এম আপনি প্রশ্ন করতে পারেন যে এখন কি এগুলো বন্ধ হয়েছে হুম, কিনা? হুম, হুম। না, বন্ধ হয়নি। বা ভবিষ্যতেও হবে কিনা নির্বাচনের পরে যখন অন্য একটা আমরা কেবল প্রত্যাশা করতে পারি যে ভবিষ্যতে হবে না। কেননা জানেন আমি আম নিজে যুক্তরাষ্ট্রে বসবাস করছি। সেখানে আম এই যে পলিটিক্যাল polarizations is huge gap between Democrat and Republicans. একটা সোসাইটি একেবারে ধর্ম ছাড়া কিছুই বোঝে না। আরেকটা সোসাইটি হচ্ছে তারা এই যে লিবারেল পলিটিক্স তারা। তো সেখানে কোনো মানুষকে তো জেলে যেতে হয় না কথা বলার জন্য। কথা বলার জন্য কারোর গুম হয়ে যাওয়ার ভয় থাকে না। আচ্ছা কথা বলছে, তুমি পাল্টা কথা বলো, পাল্টা কথা বলে তাকে প্রতিবাদ করো। তো সেইটা সেখানে যখন আবার আম আ আইনগুলাও অনেক স্ট্রিক্ট যেমন ডিফেমেশন। আপনি যদি ডিফেম করেন যেমন টাকার কালসান একটা অভিযোগ এনেছিলেন বাইডেনের জয়ের সময় যে না ভোটিং মেশিন যেটা সেটা ফল্টি ছিল বলে একটা অভিযোগ করেছিলেন। তো ফক্স নিউজ কেন এটা প্রচার করলো সেটার অভিযোগে ওই ভোটিং মেশিন যারা প্রোভাইড করেছিল তারা মামলা করলো। সেই মামলায় দেখা গেল যে টাকার কালসানকে $8.5 মিলিয়ন তাকে ক্ষতিপূরণ দিতে হয়েছে। এটা এমন না যে মাফ করে দিলাম টাকা নাই কোত্থেকে দিব? নো। অ্যালেক্স জনসন তার সোশ্যাল রিপাবলিকান আ বিগ মাউথ তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কেন সে একটা স্কুলের হত্যাকাণ্ড নিয়ে ভুল তথ্য দিল সেটার জন্য ওই স্কুলের
অভিভাবক বৃন্দরা তার বিরুদ্ধে মামলা করলো এবং দেখা গেল তাকে অলমোস্ট $4 মিলিয়ন হচ্ছে ক্ষতিপূরণ দিতে হলো, কারণ ওই স্কুলে ওই গানম্যানরা শুট করে কিছু বাচ্চাকে মেরে ফেলেছিল। তো এগুলো রিপার্কেশন আছে। সো আমি বলছি যে ওখানের এই আইনগুলো এত শক্ত যে সবাই যখন কথা বলে, এবং ফক্স নিউজের যে উদাহরণ দিলাম, ফক্স নিউজ ওই বছর প্রফিট করেছে $9.5 মিলিয়ন। এর মধ্যে $8.5 মিলিয়ন একটা কোম্পানিকে তাদের গচ্চা দিতে হয়েছে। এরপরে টাকার কালসানকে তারা ওই স্টেশন থেকে বললো যে না, আমরা তোমাকে আর বেয়ার করতে পারছি না। তো টাকার কালসান কোথায় গেছে? পরে টুইটারে শো করছে কিংবা অন্য জায়গায় শো করছে। আমি এক্সাম্পল দিচ্ছি। এখন আমরা বলে দিলাম, ধরেন আজকে সোশ্যাল মিডিয়ায় দুজন ব্যক্তি বাংলাদেশে 2টি মিডিয়া হাউস পুড়িয়ে দেওয়ার পেছনে প্রধান ইন্ধনদাতা। গণমাধ্যমকে লায়াবল করার, কিংবা আমি যে কথা বলছি আমার কথার প্রেক্ষিতে একটা সোসাইটিতে হানাহানি, হত্যাযজ্ঞের ঘটনা ঘটে, আমাকে লায়াবল করার কোনো আইন বাংলাদেশে নাই। এটা কালেকটিভ ফেইলিউর যারা এই প্রতিবাদটা করছে। আবার অন্যদিক দিয়ে সোশ্যাল মিডিয়াতে যারা মানে এই মব ভাঙচুর বয়ানের পক্ষে বয়ান তৈরি করছে, তাদের বিপরীতে আমরা যারা গঠনমূলক রাজনীতি চাই, কনস্ট্রাকশন চাই, কনস্ট্রাকটিভ পলিসি চাই, আমরা কিছু বিল করতে পারতেছি না। তো এটা আমাদেরও ফেইলিয়ার। সো আপনাকে দেখতে হবে যে এই ভাইস ভার্সা এবং ব্যালেন্সটা দেখতে হবে। আইনের যে কথা বলছেন আমাদের দেশে নাই কেন, আমরা ওই প্র্যাকটিস গুলোর মধ্যে যাই নাই। ধরেন দিস ইজ এ কমপ্লিট নিউ সিনারিও। বাংলাদেশে গত 3টি নির্বাচন হয়েছে তো জনগণের পার্টিসিপেশন ছাড়া। এবারই প্রথম নির্বাচন হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এবং প্রচলিত গণমাধ্যমের বাইরের মিডিয়া যে শক্তি, সেইটার পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। আপনি চিন্তা করেন 2 কোটি মানুষের হাতে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, তারা ভিডিও দেখতেছে, তারা রিলস দেখতেছে, বক্তব্য সরাসরি চলে যাচ্ছে। আমরা তো ছোটবেলায় নির্বাচন দেখছি টিভিতে, তখন তো ছিল না। পত্রিকায় একটা হেডলাইন দেখে আমরা বুঝতে পারতাম যে কি ধরনের একটা প্রচারণা হচ্ছে। আর গ্রামগঞ্জে ওই যেসব প্রচারণা ছিল, এগুলো তো রাষ্ট্রীয় গণমাধ্যমে কিংবা ন্যাশনাল জায়গায় পৌঁছানোর কোনো সুযোগ ছিল না। এখন দেখেন ভ্রুঙ্গামারিতে কি নিয়ে আলোচনা হচ্ছে, এইটা কৈখালীর লোকজন বসে দেখছে। So he or she getting the information. Exactly. So এটা যেমন সুবিধা আছে, অসুবিধাও আছে। যে এই যে এআই এবং অন্যান্য যেসব ভিডিও বানানো হচ্ছে, রিলস বানানো হচ্ছে, দেদারসে মানুষ গিলছে। আমাকে অনেক মানুষ, আমার মা ফোন করে, আচ্ছা দেখলাম এরকম একটা ভিডিও, আসলে কি বলতো? হ্যাঁ, বলি যে শোনো, সোশ্যাল মিডিয়াতে যা দেখবা তার 90% বিশ্বাস করবে না, কারণ এগুলো সব বানানো যায়। তো যাই হোক, আমি অন্য প্রসঙ্গে বলছি। এখন একটা নতুন জামানায় আমরা চলে আসছি। এই জামানাকে অ্যাড্রেস করার জন্য পলিসি লাগবে, নিয়ম লাগবে, সচেতনতা লাগবে। এই নির্বাচনকে যে এআই একটা মারাত্মক ভূমিকা পালন করবে, ডিস্ট্রাকটিভ, এটা আরো 4 মাস আগে ডিজিটালি রাইট একটা গবেষণা প্রতিবেদন দিয়ে জানিয়েছে। আমরা জানি না নির্বাচন কমিশন কোনো এআই প্রতিরোধী ভূমিকা নিয়েছে কিনা, সরকার কোনো সচেতনতামূলক ভূমিকা নিয়েছে কিনা, রাজনৈতিক দলগুলো কোনো ভূমিকা নিয়েছে, নাই। So we are completely unprepared to this massive blow, what is coming and what is prevailing. এইটা আমাদের একটা কালেকটিভ ফেইলিউর। এখন আপনি যদি এগুলাকে খুব বেশি আইন দিয়ে চেপে ধরতে চান, আপনাকে সরাসরি বলবে ও হাসিনা যা করছে আপনি তাই করছেন, তাই না? তো কে হাসিনা হইতে চায় বাংলাদেশে? তো ওইসব নানান জায়গা আছে, যে কারণে শান্তিতে পুরস্কার পাওয়া ডক্টর ইউনূস অশান্তির নানান কাজ কাম তার হাত দিয়ে হচ্ছে, কিন্তু সে কিছু বলতে পারছে না। রাস্তা আটকে আপনি, হাসপাতালের অ্যাম্বুলেন্স আটকে আপনি দাবি আদায় করবেন, ওকে পার্টিকুলার টাইমে এটা সম্ভব, দিনের পর দিন সম্ভব না। আপনি করছেন, কিন্তু আপনি তাকে বল প্রয়োগ করতে পারছেন না। প্রথম আলো রেজিস্টার আপনি কার্যালয়ে জ্বালিয়ে দিচ্ছেন, আপনার ওখানে পুলিশ দাঁড়িয়ে আছে, আপনি চাইলে গুলি করতে পারেন, কিন্তু আপনি পারছেন না। আমি শুনেছি আইন শৃঙ্খলা বাহিনী বলেছে যে আমরা দেখেছি 2টা মেজার করেছি। একটা হলো আমরা যদি বল প্রয়োগ করি এখানে 2 থেকে 5টা প্রাণ যাবে, আর আমি যদি বল প্রয়োগ না করি 2টা বিল্ডিং পড়বে। এই 2টা বিল্ডিং এর যে ইন্স্যুরেন্স আছে সেইটা দিয়ে আমি রিকভার করব, না আমি 5টা প্রাণকে আমি বলি দিব। সো ওই জায়গায় আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে আমরা গুলি করব না। ফলাফল আমরা কি দেখলাম? এটা মবের রাজত্ব বাংলাদেশে আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা, যে কোনোদিন গণমাধ্যম বন্ধ হয় নাই, কিন্তু সেটা বন্ধ এবং হয়েছে। অনেকেই ভাইয়া ওপেনলি পাবলিকলি সোশ্যাল মিডিয়াতে সেটাকে সাপোর্টও করছে। সাপোর্ট করবেই, কারণ হলো আপনাকে দেখতে হবে যে এটি হিউজলি পোলারাইজড একটা সোসাইটি। এক পক্ষ চায় ভাঙচুর, মব মানে বিরুদ্ধ মতকে একেবারে দুমড়ে মুচড়ে দেওয়া, জ্বালিয়ে ফেলা। আরেকটা পক্ষ হচ্ছে না, ল অর্ডার, আপনাকে যৌক্তিকভাবে এটার বিরোধিতা করতে হবে,
কোথায় প্রবলেম আছে সেগুলো অ্যাড্রেস করতে হবে। এখন যারা জ্বালিয়ে দিতে চায় তারা তো পরাস্ত হয়েছে, তারা জ্বালিয়ে দিয়েছে কিন্তু মনের ক্ষোভ, কিন্তু দেওয়ার পরেই পরাস্ত হয়ে গিয়েছে। এইটা যারা জ্বালিয়ে দেওয়ার ইন্ধন দিয়েছেন কিংবা রাজনৈতিক দল যারা এটাকে প্যাট্রোনাইজ করেছে তারাও বুঝছে যে কি করলাম, হায় হায় কি হলো, তাই না? আমি তো জানি প্রথম আলোর কিছুই হয় নাই, কারণ যে বিল্ডিং করছে ওটা তাদের প্রকাশনের অফিস, তাদের মূল অফিস ইনট্যাক্ট আছে। ডেইলি স্টারের ক্ষতি হয়েছে প্রায় 20 কোটি টাকা, তাদের ইন্স্যুরেন্স পাবে 72 কোটি টাকা। কিন্তু লসটা হইলো কার? লসটা হইলো যারা এটার ইন্ধন দিয়েছে এবং পাবলিকলি দিয়েছে, সবার সামনে দিয়েছে, তাদের ইমেজটাও তো নষ্ট হয়েছে। এবং এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা ভয় পেয়ে গিয়েছে যে এই বাংলাদেশ তো আমরা চাইনি। এক্স্যাক্টলি, আমরা তো রুল অফ ল চেয়েছি, আমরা গণমাধ্যমের সাপ্রেস চাইনি, পুড়িয়ে দেওয়া চাইনি। যেটা বলতে চাচ্ছিলাম যে মানুষ তাৎক্ষণিকভাবে একটা রেজাল্ট চায় যে ঠিক আছে ওর পুড়িয়ে দিব, আমি ওকে মেরে ফেলবো আমি। তো সেইটার যে নেগেটিভিটি, এখন এটা নিয়ে মানুষকে সচেতন করতে হবে। যতদিন যাবে এগুলা নিয়ে এটাকে কি বলে সচেতনতা বাড়বে। এবং আমি মনে করি যে না ঠিক আছে, এগুলোর পরিবর্তন হবে। এখন আজকে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আজকে একজন লিডার স্টেজে তিনি টেডএক্স শো করছেন, এটা আনবিলিভেবল, আমরা এটা দেখি নাই কোনোদিন, রাইট? সো ইটস এ পরিবর্তন। ডেফিনেটলি আরো অনেক কিছুই পরিবর্তন হচ্ছে। এই যে আপনি আমার সাথে কথা বলছেন, আপনি 10 বছর আগেও পলিটিক্স নিয়ে এইসব বিষয়ে কথা হইতো না। সো দিস ইজ হাউ সোসাইটি ইজ শেপিং। এবং আমরা এই শেপিং এর মধ্যে যখন আছি, অনেকগুলো ডিস্ট্রাকশনস, অনেকগুলা চ্যুতি হবে। কিন্তু এর মধ্যে দিয়ে যদি আমরা একটু আগায় যেতে পারি, আমার মনে হয় যে আই সি বাংলাদেশ আফটার 20 ইয়ার্স। আমি সো এখন এই 20 ইয়ার্স পরে বাংলাদেশ কোথায় যাবে, উইল বি ইন এ বেটার পজিশন। আমাদের জাস্ট খালি একটু ধরে রাখতে হবে এই ফ্লোটা। আর যেটা বলতে চাচ্ছিলাম, ওই যে বিভাজন, এটা কিন্তু সব জায়গায় আছে। যুক্তরাষ্ট্রে চার্লি কার্ককে মেরে ফেলা হয়েছে কেন? হি ইজ এ মাউথপিস অফ দ্য এক্সট্রিমিস্ট। সো তাকে লিবারেলদের কেউ একজন, অথবা ইন্টারনাল কনফ্লিক্টে তাকে মেরে ফেলা হয়েছে, যার প্রতিবাদে সারা বিশ্বে মিছিল হয়েছে। এই যে আপনি বললেন যে এখন সোশ্যাল মিডিয়া নির্বাচনের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম, নির্বাচনী প্রচারণা বলেন বা সব প্রচারণা, আমার নিজের প্রচারণার জন্য আমার একটা প্ল্যাটফর্ম আছে, 2-3টা প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এনি কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া। তো আমি যে ধরনের কথা বলবো আমার ওই ধরনের দর্শক বা ওই ধরনের শ্রোতা তৈরি হবে। তো এই ধরনের মানে ধরেন অনেক আমরা দেখি অনেকেই আছে এরকম, ধরেন যারা মব সন্ত্রাসীকে বা ক্রুয়েলিটিকে যারা প্রমোট করছে, বা যারা মানে ধরেন এক ধরনের বলেই ফেলে উমুক জ্বালাই দিবা, উমুক পুরাই দিবা, এই ধরনের ডিরেক্টলি বলে ফেলে। সো আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আমি যদি আসলেই পাবলিক ইনফ্লুয়েন্সার হয়ে থাকি, তখন দেয়ার কামস সাম রেসপন্সিবিলিটিস, যে আমার কথায় তো মানুষ ইনফ্লুয়েন্স হয়। সো আমি এগুলা মানে মানে বললে, কিন্তু আমি ওনাদের ব্যাকগ্রাউন্ড জানতে চাই। মানে কার কথা বলছেন? পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস, জার্নালিস্ট ইলিয়াস, আমি জানি, আমি ওনাদেরকে চিনি না, কিন্তু আমি এটা খুব ভালো করে জানি। আপনি যে প্রশ্ন করলেন, আপনার প্রোফাইল দিয়ে আপনি কার কার সাথে কোথায় কোথায় রাত্রি যাপন করেছেন, এগুলা এখন আচ্ছা ঠিক আছে। না, আমার কোনো পার্সোনাল গ্রাজ নাই ভাই, আমি বিশ্বাস করেন আপনাদেরকে আমি অনেক পছন্দ করি, আপনারা অনেক ভালো এন্টারটেইন করেন। আপনার সাথে ওনাদের প্রবলেম কি? মানে আপনার সাথে এক ধরনের সামাজিক দ্বন্দ্ব আমি ওনাদের দেখতে পেলাম আর কি, আমরা সবাই জানি। আপনার সাথে কি সমস্যা? সমস্যাটা আমার সাথে সমস্যা আসলে ইভেন আপনার, সরি ভাইয়া, আজকে একটা ট্রোলও মনে হয় দেখলাম আপনার, খুব সুন্দর করে আপনাকে অন্য একটা গেটআপে একটা ট্রোল আসলো, এটা কারা করলো বা এটা কেন করার জন্য হাজার হাজার মানুষ তৈরি হয়েছে। একটাই উদ্দেশ্য, সেটা হলো আমাকে চাপিয়ে রাখা, আমাকে ভিলিফাই করা এবং আমাকে কিভাবে মানসিকভাবে দুর্বল করা। কিন্তু আমি তো লাভ, কারণ হলো এইটা ব্যক্তিগত শত্রুতা না যতটা, তার চেয়ে হচ্ছে আদর্শিক দ্বন্দ্ব। সেটা হলে আপনাকে বুঝতে হবে বর্তমানের পোলারাইজেশনটা। আমি আগেই বলেছি, বর্তমানের যে পলিটিক্যাল পোলারাইজেশন চলছে, একটা পক্ষ হচ্ছে অস্থিতিশীলতা, মব, অ্যান্টি-71, বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করা, কালচারাল যারা মানুষ আছে, সাংস্কৃতিক মানুষ আছে, নারী আছে, তাদেরকে ভিলিফাই করা, তাদের চরিত্র হনন করা, এবং সর্বোপরি বাংলাদেশে শেখ হাসিনার মুক্তিযুদ্ধের নামের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পরিবর্তে ধর্মের নামে ফ্যাসিবাদী একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য একটা পক্ষ লড়ছে। আর আমি লড়ছি উল্টা দিকে, সেটি হলো যে লিবারেল ডেমোক্রেসি, রাজনৈতিক সহাবস্থান, মব না, আপনাকে
গঠনমূলক রাজনীতি করতে হবে। নারীদের কে নিয়ে হেনস্থা করা যাবে না। নারীদের বাংলাদেশের 54% নারী। এই নারীকে আপনি রাষ্ট্রযন্ত্রের বাইরে রাখবেন না। কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবেন না। আম ৭১ কে ধারণ করতে হবে। আমার যে সংস্কৃতি আছে, বাংলাদেশী মানুষের যে চিরায়ত সহাবস্থানের সম্পর্ক আছে, কাউকে আওয়ামী লীগ বলে তাকে ফ্যাসিস্ট তাকে কাতল করা যাবে না। আম রাজনৈতিক রিগার্ডলেস অফ পলিটিক্যাল বিলিভস, উই আর ইন সোসাইটি, আমাদের সো আমি তাদের পক্ষে কথা বলি। আমি সেই জায়গাটা যখন কথা বলছি এবং সেই কথা বলতে যে কিছু প্যারামিটার দাঁড়িয়ে গিয়েছে, যেমন যেই জায়গাটা থেকে দ্বন্দ্বের সূত্রপাত, সেটা হলো আমি যখন বলি যে না, আমাকে ওরা যখন ৭১ দিয়ে ২৪-কে রিপ্লেস করে ফেলতে চাইছে, আমি বলছি না, 71 মাই রুট, 71 আর 24 কমপ্লিটলি ডিফারেন্ট। একটা সময় আপনি দেখবেন যে ২৪টাই আসল স্বাধীনতা, এবং তারা বলতে চায় ৭১ হলো যে ভারতের চক্রান্ত, আমাদের দুই রাষ্ট্র পাকিস্তানের সাথে আমাদের বন্ধন ছিন্ন করেছে ৭১, এবং সেই ৭১ আমাদের স্বাধীনতা আসেনি, আমাদের স্বাধীনতা এসেছে ২৪-এ। সেটা যখন বলছে, আমি তখন বলছি যে নো, ৭১ হলো আমার আজন্ম লালিত একটি স্বপ্ন, একটা স্বাধীন ভূখণ্ডের জন্য, একটা পতাকার জন্য যুদ্ধ ছিল। যেই স্বাধীন ভূখণ্ড পতাকার জন্য আজকে ৫৫ বছর ধরে, মোর দ্যান 50, ১৯৪৭ সাল থেকে লড়ছে প্যালেস্টাইনিরা। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, তারা স্বাধীন পতাকা, স্বাধীন ভূখণ্ড পায়নি। আপনি রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা বলেন, কত শতাব্দী ধরে তারা তাদের স্বাধীন ভূখণ্ড পতাকার জন্য লড়ছে, হয়নি। সো ৭১ ছিল আমার ওই রকম একটা আত্মপরিচয়ের যুদ্ধ, যেখানে আমি স্বাধীন ভূখণ্ড, স্বাধীন পতাকা পেয়েছি। এই ৭১-কে যারা ডিমিন করতে চায় তারা আমার সহযোগী না, সহযোদ্ধা না। এখন ৭১-কে কারা ডিমিন করতে চায়? ৭১-এর ক্ষত কাদের? ৭১ শুনলে কারা মুখের ওই চোখের মুখে লবণ ছিটানোর মতো একটা পরিস্থিতি তৈরি হয়। সো ৭১-এর সাথে সংশ্লিষ্ট আমার গান, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার মুক্তিযুদ্ধ, এগুলো একটা প্যারামিটার। আরেকটা প্যারামিটার হলো যে ধরেন যে ৫ তারিখের পরে আপনাকে প্যারামিটার গুলো বুঝতে হবে, কোথায় কোথায় আমি দ্বন্দ্ব তৈরি হয়েছে। সো ওই প্যারামিটারে তাদের সাথে আমার দ্বন্দ্ব। সো আমরা যেটা করেছি, একেবারে বাসরতেই বিড়ালটা মেরেছি। ২৪-এর ৫ আগস্টের পরে যখন তারা ৭১-কে রিপ্লেস করতে চাইলো, তখনই আমরা বলছি এবারের বিজয় দিবস হবে ইতিহাসের সবচেয়ে বড় বিজয় দিবস। সমস্ত জায়গায় আমার সোনার বাংলা গান গাওয়া হবে, যেন এটা কোনোভাবেই তারা টাচ না করতে পারে। ওই আলাপ চলেই গিয়েছে, এখন তারা আর ৭১-কে ২৪-এর সাথে রিপ্লেস করার কোনো সুযোগ পায়। সো আমি এবং আমরা মিলে তাদের ওই জায়গাটাতে প্রথমবার বাড়ি দিয়েছি। এই অর্বাচীনরা দুদিন আগেও কথা বলছে যে ১৬ ডিসেম্বর বালের দিবস। সো আপনাকে বুঝতে হবে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটা কোথায়, আদর্শিক দ্বন্দ্বটা কোথায়। এই অর্বাচীনরা বলে যে পাকিস্তান এবং বাংলাদেশ আসলে একটি ভূখণ্ড, আমাদের একসাথেই থাকা উচিত, ভারত হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু। সো এগুলাকে আপনি কিভাবে এদের সাথে হাসি মুখে কথা বলবেন? আপনি বলবেন, আপনি যদি এই মাটির সন্তান হয়ে থাকেন, আপনি বলবেন এই মাটি তো আপনার মা, আপনি যদি মায়ের সন্তান হয়ে থাকেন, যারা মনে করে যে না ৭১ একটা ভুল, রাজনৈতিক ভুল, আপনি তাদের সাথে হাসি মুখে সহাবস্থান করবেন? আমার একদমই ভালো লাগবে না। না, তো ওই জায়গায় কিন্তু আমি এতটাই লিবারেল, আমি বলি যে না, ওদেরকে ওদের মতো বলতে দেন, আমরা আমাদের মতো করে এটা প্রতিষ্ঠা করবো, এবং ওদের কোনো স্বপ্ন আমরা পূরণ হতে দিব না। যেমন ভাবে আমরা দেইনি, যেমন একটা দেশের রাষ্ট্রীয় স্টাবিলিটির জন্য আপনি সেনাবাহিনীকে ডিসম্যান্টেল করেন কিভাবে? সেনাবাহিনীর সদস্যদের কারো কারোর ভূমিকার প্রশ্ন থাকতে পারে, গুমের সাথে কিছু জড়িত ছিল। একজন গুমের অর্ডার করে, আর আপনি কমান্ডিং যদি আপনি থাকেন ফোর্সে, আপনার চাকরি বাঁচিয়ে রাখতে হলে সেগুলো ফলো করার জন্য অনেক মানুষকে বাধ্য হয়েও সেটা করতে হয়। তাই বলে আপনি পুরো একটা রাষ্ট্রের সেনাবাহিনীকে আপনি পুড়িয়ে দিবেন, জ্বালিয়ে দিবেন, আপনি তাদেরকে কথায় কথায় মানে ইয়ে করবেন? সেইখানে আমরা বলেছি যে না, যখন রাস্তায় স্লোগান হইল ওয়াকারনা হাসনাত, ওয়াকারনা হাসনাত, আমি বললাম যে দিস ইজ অ্যাবসার্ড। বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে আজকেই বিবৃতি দেওয়া উচিত সেনাবাহিনীর পক্ষে, রাষ্ট্রের স্টাবিলিটির পক্ষে, এবং তারা দিল। ওরা মনে করলো যে আরে ও শাহেদ আলমের কথা শুনতেছে বিএনপির মতো একটা বড় দল। আমি বলছি যে মুক্তিযোদ্ধাদেরকে যখন জুতায় গলার মালা পরানো হচ্ছে,
এটা কমপ্লিট ট্রাস্টেড ফেইলিওর। জিয়াউর রহমান হচ্ছে মুক্তিযুদ্ধের ঘোষক। আপনি যদি দল হিসেবে বিএনপি, আপনি যদি মুক্তিযুদ্ধকে প্রোটেক্ট না করতে পারেন, হু ইজ জিয়াউর রহমান? মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে আপনি বিশ্বাস করেন মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া জিয়াউর রহমান হচ্ছে বিএনপির রাজনীতির সবচেয়ে বড় পোস্টার বয়? জিয়াউর রহমান তো বিএনপির প্রতিষ্ঠাতা জি। এবং জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক। আপনি যদি মুক্তিযুদ্ধকে প্রোটেক্ট না করেন তাহলে বিএনপি রাজনীতি থাকে না। জি। মুক্তিযুদ্ধের ওনারশিপ আপনাকে নিতে হবে। জি। বিএনপি মুক্তিযুদ্ধের ওনারশিপ একবারে এত টাইট করে নিল, ওরা ভাবলো আরে এরা তো শাহেদ আলমের কথা শুনছে। আপনি বুঝছেন দ্বন্দ্বগুলো হ্যাঁ, কোথায়? হ্যাঁ, বুঝতে এভাবে একটা প্রেমও দেখি আমি, সূক্ষ্ম প্রেম, মানে এভাবে এই যে প্যারামিটার গুলোর কথা আমি বলছি, জি। এবং মুক্তিযুদ্ধ, তারপরে হলো এই এটাকে কি বলে, আদর্শিক জায়গাটা, মব সন্ত্রাস, হ্যাঁ, আদর্শিক জায়গা। সেনাবাহিনীকে ডিসমান্টল করা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, ওরা যার যার পক্ষে নিছে, আমি তার বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছি। এবং আমি খুবই লাকি, খুবই সৌভাগ্যবান যে বাংলাদেশ রাষ্ট্রের একটা সবচেয়ে বড় লেজিটিমেট পলিটিক্যাল ফোর্স বিএনপি, তারা গত 1-1.5 বছর ধরে এই সেন্সিবল আচরণ করেছে বলেই জি। আজকে গণমানুষের আশা ভরসার প্রতীক হয়েছে। নো, আমরা তো এটা চাই না। আমরা তো চাই যেভাবে, সেই জায়গায় তারা মনে করেছে যে আমার বিরুদ্ধে যে অভিযোগটা, সেটা হলো আমার যে বয়ান, পুরোটাই তো বয়ানের যুদ্ধ। জি। তারাও বয়ান দেয়, আমিও বয়ানের বয়ান যুদ্ধ। দেই। তারা মনে করেছে যে আমার যে বয়ান, এই বয়ান যে বিএনপি পরিচালিত হচ্ছে, সেইটা আমি ক্ষতিকর, শাহেদ আলম ক্ষতিকর। কারণ বিএনপি যারা চালায় কিংবা বিএনপি যারা নেতৃত্ব, তারা তো প্রতিদিনের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে এই ফাত্রা আলাপে যাবে না, তাই না? তারা পলিসি নিয়ে কথা বলবে, এটা ওটা নিয়ে কথা বলবে। সুতরাং তারা সরাসরি এই বিরোধিতার জায়গাগুলো প্রথমে সূত্রপাত করে নাই, সূত্রপাত করেছি আমি এবং আমাদের টিম, মানে ওপেনলি করেছে, ওপেন করেছি। তারপরে দেখা গেল পার্টি হিসেবে বিএনপি সেটা অ্যাডপ্ট করেছে। তাতে হয়েছে কি, শাহেদ আলমকে কিভাবে পচানো যায়, শাহেদ আলমকে যদি ডাবিয়ে ফেলা যায়, তাহলে এই যে বয়ানের যুদ্ধ, আদর্শগত যুদ্ধ, সেখানে তারা এগিয়ে যাবে। সেইটার পার্ট হিসেবেই আমার সাথে তাদের এই দ্বন্দ্ব, আমাকে নষ্ট করা, আমাকে ভিলিফাই করা। এই আপনারা যারা বাইরে থেকে বুঝবেন না, এটা বুঝবেন না, কিন্তু দিস ইজ দ্য হিস্ট্রি, দিস ইজ দ্য পার্ট। মানে নির্বাচন তো সামনে, প্রচারণা অলরেডি শুরু হয়ে গেছে। আমি আপনার কাছে একটু নির্বাচন নিয়ে, নির্বাচন এবং নির্বাচনী প্রচারণা নিয়ে বিভিন্ন দল যেই জায়গায় আছেন, এবং সবারই নিজস্ব এক ধরনের নির্বাচনী প্রচারণার মানে ওয়ে আছে, আমি ওইটা নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। কার প্রচারণা আপনার কাছে কেমন লাগছে, এবং কোন কোন ধরনের প্রচারণা এই নির্বাচনের জন্য খুব জরুরি এবং ফলপ্রসূ, যেটা দেশের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে? আমি আপনার কাছ থেকে ওই অবজারভেশনটা জানতে চাই। আমি দেখি তারেক রহমান বিএনপি চেয়ারপারসন যেভাবে প্রচারণা করছেন, আগামী 4 থেকে 5 দিন কিংবা 7 দিন যদি এটা কন্টিনিউ করতে পারেন, he will be the biggest aspiration for the Gen Z of Bangladesh. Gen Zদের নয়নমণি হিসেবে এরই মধ্যে আমি আজকে একজনের পোস্ট দেখছিলাম, একটু আগে যখন আমি স্ক্রল করছি, একজন পোস্ট দিয়েছেন যে দেশ বাঁচাতে ধানের শীর্ষে ছাড়া ভোট দেওয়ার বিকল্প নাই। এই লোকটাকে আমি গত 1.5 বছর ধরে দেখছি যে নন স্টপ বিএনপির বিরুদ্ধে তিনি বলছেন এবং এনসিপির হয়ে কথা বলতেছিলেন। এনসিপি রাজনৈতিকভাবে কত শত হাজার লক্ষ মানুষকে যে হতাশ করেছে। আজকে আমি অনেক মানুষকে জানি যারা মানে বিএনপি কে তারা কোনোদিন ধারণ করেনি, আওয়ামী লীগকেও ধারণ করেনি, আবার জামাতকে তারা ধারণ করে না। তারা একটা অন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম খুঁজছিল, তাদের ভরসার জায়গা ছিল। সেই সমস্ত মানুষগুলো ইদার তারা জামাতে ফিরে গিয়েছে, যারা জামাত করে, যার জিন, যেখানে জিন বুঝেন কি? জিন বলতে বডির জিন, যেটা হওয়ারই কথা। ধরেন আমি যে শেভ করে এসেছি, আমার দাড়ি দুই একটা পেকে গিয়েছে, ওই পেকে যাওয়াটা হলো আমার জিন। ওইটা আমি লুকাইতে পারবো না, ওটা আমার বেরোবেই আর কি, আমি কেবল ঢেকে রাখতে পারি। তো জিনে যার মজ্জাগত স্বাধীনতা বিরোধিতা, জামাতের প্রতি ভালোবাসা, ওইটা বের হবেই। যেভাবে এতদিন লুকায় ছুপায় এনসিপি কিংবা গুপ্ত বিএনপি টিএনপি করছে, এখন তারা বেরিয়ে যাচ্ছে। ওই মানুষগুলো ছাড়া হাজার হাজার মানুষ, তারা ভাবছে যে তারেক রহমান ইজ দ্য হোপ। আমি যে কারণে বললাম, জেনজির অ্যাসপিরেশনে পরিণত হচ্ছে তারেক রহমান। আগামী 4-5 দিনে দেখবেন এটা কোন পিকে যায়। আই ক্যান সি দ্যাট। পলিটিক্স বিশ্লেষণের সবচেয়ে বড় বিষয় হলো আপনাকে ভবিষ্যৎ দেখতে হবে। আপনাকে 5 বছরের ভবিষ্যৎ দেখতে হবে, 20 বছর পরের বাংলাদেশ দেখতে হবে।
সো সেই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে এই যে জেনজির কথা বলা হয়, তরুণ প্রজন্মের ভোটের বিএনপি পিছিয়ে আছে বলে একটা বয়ান আমরা দেখেছি। সেই জায়গায় যে ড্রামাটিক শিফট হচ্ছে, একটা ছেলে ভোটার না, হুম ৮ বছরের একটা ছেলে তারেক রহমানের বাসকে একবার এক নজর দেখবে বলে যে রাস্তায় মৃত্যুর ঝুঁকিতে পড়ছে, দ্যাটস কল্ড ক্রেজনেস। এই ছেলে তার সারা জীবন, ওই যে তারেক রহমান যে হাত নাড়লো, হুম হুম। সারা জীবনে সে এই স্মৃতি ভুলবে না। সো দিস ইজ হাউ আমি দেখি যে নির্বাচনী প্রচারণায় ধরেন তিনি, আমি যেটা বলছিলাম যে হুম। টেডএক্স স্টাইলটা হুম হুম। এস্টাবলিশ, উনি কিন্তু কোথাও বসছেন না, না স্টেজে ডায়াসের সামনে দাঁড়ায় কথা বলছেন না, না। মাইক একটা নিয়ে ঘুরছেন ফিরছেন, এই তুমি আসো আমার কাছে হ্যাঁ। আসো, তোমার সমস্যা কি, আচ্ছা এটা হলে কি হয় না হয়, এই যে ইন্টারাকশন, ডিসকাশন করছেন, হ্যাঁ, ইন্টারাকশন ইন্টারাকশন, দিস ইজ নিউ বাংলাদেশ। ওকে, দ্বিতীয়ত হলো তার ড্রেস আপ, গেট আপ, একটা স্নিকার, একটা জিন্স, একটা হোয়াইট শার্ট, ভেরি সিম্পলিসিটি। ভেরি সিম্পল। এবং উনি এই নির্বাচন আসলে মানুষের যে আমরা শেখ হাসিনাকে দেখছি হিজাব পরা, অন্যদেরকে এনসিপির টাউট বাটপার গুলোকে দেখছি যে মাথায় টুপি টুপি দিয়ে, উনি কিন্তু না, উনি প্র্যাকটিসিং মুসলিম, ওনার না কপালে দাগ আছে, কিন্তু উনি হি রিপ্রেজেন্টস দ্য অল বাংলাদেশ, হিন্দু মুসলিম নারী খ্রিস্ট সবাই। এবং আমার মনে হয় উনি যেদিন দেশে ল্যান্ড করেছেন ওই দিনই উনি আসলে মানুষের মনটা জয় করে নিয়েছেন, কারণ উনি আসলেন, এসে মাইকের সামনে দাঁড়ালেন, কোনো রাজনৈতিক দলকে বা কাউকে নিয়ে একটা কটু কথা বললেন না, নিজের দেশের মাটিতে ফিরেছেন ওইটা নিয়ে কথা বললেন। তার বিখ্যাত উক্তি তো, আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, ইটস বিকাম এ ট্রেন্ড, এন্ড এই ট্রেন্ড গুলো সে তার প্ল্যান গুলো বলছে। সো মানুষকে স্বপ্ন দেখানো, তরুণদেরকে স্বপ্ন দেখানো, সেটাই সে করছে। জি জি জি। যেটা বলছিলাম যে জি। তার এই যে রাজনৈতিক প্রচারণায়, আমি কেন বলছি যে জেনজির অ্যাসপিরেশনের হুম, হুম, টপে চলে হুম, যাবে হুম। তারেক রহমান আগামী ৫-৭ জি, ১০ দিনে, জি। কেননা হি ইজ কানেক্টিং দ্য ইউথ। ইউথ। তার গেট আপ, তার প্র্যাকটিসিং মুসলিম পরিচিতি, এট দ্য সেম টাইম তার নারী পুরুষ হিন্দু মুসলিম সবার প্রতি যে তার সহানুভূতি এবং সমান। দেখুন, একটা ছোট্ট জিনিস ঘটে গিয়েছে বাংলাদেশের ইতিহাসে, এটা আপনারা খেয়াল করেন নাই। বাংলাদেশের কালচারে কবরস্থানে নারীদের প্রবেশ নিষিদ্ধ। জি। এটা আমাদের দেশের যারা মৌলবী আছেন, ইসলামিক বক্তা আছেন, সারা জীবন বলছেন এটা হারাম। হুম। বেগম খালেদা জিয়ার কবরের পাশে ওনার সমস্ত পরিবারের নারীদের নিয়ে আপনি দাঁড়িয়েছেন। জি। হি ব্রেক দ্য নবস। আমরা হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশে দেখবো যে মসজিদে নারীদের আলাদা নামাজের ব্যবস্থা। সারা পৃথিবীতে, সৌদি আরব থেকে শুরু করে সারা পৃথিবীতে এই নারীদের আছে। আলাদা নামাজের আমরা ব্যবস্থা কেন আছে। আমাদের নারীদেরকে পিছিয়ে রাখবো? তাদেরকে কেন ধর্ম পালন করতে দিব না? আমরা কেন দিব না? কোন আইনে আছে যে সে নারীরা মসজিদের আলাদা জায়গায় নামাজ পড়তে পারবে না? নারীরা একসাথে হজ করে, কেন নামাজ পড়তে পারবে না নারী Exactly. পুরুষ? তো এগুলো বাংলাদেশে যে আমি দেখি যে দিস আর কামিং ইন দ্য ফ্রন্ট, এবং সে খুব কনফ্রন্টেশনের মুখোমুখি হবে, বাট উই হ্যাভ টু বিলিভ দ্যাট দ্য চেঞ্জ ইজ কামিং। সো আমি নির্বাচনী প্রচারণায় তারেক রহমানকে এখানে আগে রাখছি, ডেফিনেটলি আগে Okay. রাখছি। তারপরে অন্য এবং তার যে রাজনৈতিক শব্দ দলগুলোর চয়ন, কথাও যদি আপনি একটু বক্তব্য, বলেন। তার গেট আপ, এগুলোকে আমি আগে জি রাখছি। জি জি। বিপরীতে জামায়াত ইসলামীর যে নির্বাচনী প্রচার, এবং সেখানে দুটি জিনিস তফাৎ করলেই বুঝবেন যে তারেক রহমান যখন বলছেন পলিসি, তার প্ল্যান নিয়ে, তিনি নিজে ব্যাখ্যা করছেন, আরেকজনকে হায়ার করে বলছেন নাই তুমি এটার ব্যাখ্যা দাও তো আমরা কিভাবে নো বলছে, তার মানে কি হি নোজ ইট, He knows. হি রেড ইট, হি মেড ইট। আর জামায়াত ইসলামের পলিসি সামিটে আমরা কি দেখলাম? একজন দুজনকে হায়ার করে নিয়ে এসে তারা এক্সপ্লেইন করতেছে, মুরব্বী কিছুই জানে না এসব বিষয়ে। নির্বাচন স্টেজেও আমরা দেখছি যে মুরব্বী তার ডক্টর শফিকুর রহমান, শ্রদ্ধেয় মানুষ, আমার সাথে ব্যক্তিগত যোগাযোগ ভালো, কিন্তু পলিটিক্স এর কারণে অবশ্যই আমি তার কি বলে সমীহত আছে, কিন্তু আমি বিরোধিতার জায়গাগুলো করব। সেটা হলো তিনি এটাকে কি বলে কিছু ব্যাকলাশের শিকার হচ্ছেন এবং বলছেন যে না, নতুন বাংলাদেশ করব, রূপান্তরের বাংলাদেশ, আমরা সেকুলার বাংলাদেশ, কিন্তু সেটার মধ্যে আমি কোনো নতুনত্ব পাচ্ছি না। ভেরি মানে ফ্রাস্ট্রেটিং, নতুনত্ব নাই। আজকে দেখলাম তিনি নকল করেছেন তারেক রহমানকে। সেটা হলো তারেক রহমান একটা ওই ভিডিও দেখছেন কিনা যে বলছেন একজন কৃষককে, মুরব্বী আপনি যান আমার চেয়ারে যেয়ে বসেন, আমার চেয়ারে বসেন, জোর করে বসিয়েছেন। তারপরে ওনার যে চেয়ার রাখা হয়েছিল একটা টাওয়াল দিয়ে, সেটাকে সরিয়ে উনি প্লাস্টিকের চেয়ারে বসছেন প্রথম দিনই। আজকে দেখলাম যে ওই বাংলাদেশের কি চেয়ারম্যানের একটা চেয়ার থাকে টাওয়াল দেওয়া, একদম রাজকীয় ভাব, মুরব্বী দেখলাম ডক্টর শফিকুর রহমান ওটা সরিয়ে দিয়ে নরমাল চেয়ারে। তো হি ইজ কপিং তারেক রহমান, and this is absolute beauty, যে হি ইজ কপিং দ্য গুড সাইড অফ তারেক রহমান। বিএনপির যে পলিসি গত 22 সালের পর থেকে তারা দিছে, এবং আজকে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে,
জামাত বাধ্য হয়ে গত পরশুদিন একটা পলিসি দিতে বাধ্য হয়েছে, কারণ তারা জান্নাতের টিকিট কার্ড ছাড়া আর কিছু দিতে পারতেছিল না। তো ওটা দেখছে যেটা ব্যাকলাশ, সো তারা এখন কার্ড, সো দিস ইজ অ্যাবসলিউট বিউটি, তারা কপিং, বিএনপি থেকে কপি করছে। এমনকি তাদের রাষ্ট্র সংস্কারের বিএনপি যে 31 দফা, জামাতও গুনে গুনে 31টা দফাই দিয়েছে। এটাকে আমি একটা সূত্রে বলছি, এটা চ্যাট জিপিটি কে বললে আরো ভালো করে দিয়ে দিতে পারতো, বাট যেটা আমি বলছি, সো এই তফাৎটা হলো দুই দলের এই তফাৎ। আমি জামাতের রাজনৈতিক বক্তৃতায় আমি নতুন কিছু দেখছি না, বাট গুড নতুন কিছু একটাই দেখছি, যে কপিং ফ্রম বিএনপি এন্ড তারেক রহমান, হুইচ ইজ অ্যাবসলিউট বিউটি। আর সবচেয়ে বাজে, অপাংতেয়, অরুচিকর প্রচারণা আছে এই এনসিপি এই পোলাপানগুলোর কাছ থেকে। ওরা তো ইয়াং জেনারেশন। নো, দ্যাটস দ্য বিগেস্ট ফ্রাস্ট্রেশন। ইয়াং জেনারেশন বলেই তো মানুষ তাদের কাছে সবচেয়ে বেশি ভালো আশা করে, কিন্তু সেই বস্তাপসা প্র্যাকটিসটা তারা করছে এবং প্রত্যেকটা জায়গায় তারা প্রত্যাখ্যাত হচ্ছে। নাসিরুদ্দিন পাটোয়ারিকে ডিম মেরেছে, বলছে তোমরা চাঁদাবাজ করছো, তোমাদের নানান রিপোর্ট দেখছি, তোমরা জামাতিদের সাথে হাত মিলিয়ে, আমরা তো ভাবছিলাম যে তোমরা একলা থাকবা। এই কনফ্রন্টেশনের শিকার হচ্ছে, যেটা তাদের হওয়ার কথা ছিল না। এবং এই কনফ্রন্টেশন যে খুব পরিকল্পনা করে হচ্ছে তা না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে করছে, কারণ পিপল আর ফেড আপ উইথ দেম, বিকজ দে, শুনেন, আপনার উপর মানুষ খেপবে কখন? আপনি যখন হোপ হবেন এবং সাডেনলি সেই জায়গা থেকে আপনি প্রতারক হিসেবে দাঁড়াবে, আপনার উপর সবচেয়ে বেশি খেপবে। এখন মির্জা আব্বাস কিংবা সাইফুল ইসলাম নীরব, তারা দীর্ঘদিনের রাজনীতিবিদ, তাদের কাছে মানুষ আশাই করে যে এরা একটু রাফ অ্যান্ড টাফ আচরণ করবে, গালিগালাজ করবে, এটা সেটা, ভালো কথা বলবে না। কিন্তু নাহিদ ইসলাম, নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস, হাসনাত, এদের কাছে তো আশাই করবে যে এরা ভালো কথা বলবে, নতুন দিনের রাজনীতির কথা তারা স্বপ্ন দেখিয়েছে, নতুন বন্দোবস্তের কথা তারা স্বপ্ন দেখিয়েছে, বলছে পুরাতন রাজনীতির পার্ট না, আমরা খেলার নিয়ম বদলে দিতে এসেছি। এই তোমার নিয়ম বদলে দেওয়া, একজন রাজনৈতিক প্রতিপক্ষকে তুমি ব্যক্তি চরিত্র হনন করে কথা বলছো, দিনের পর দিন তাকে জমিতে রাখা দিচ্ছ। সে তো তোমাকে বলছে না যে তুই ফকির, রাস্তার ফকির, কোত্থেকে আসছিস, হঠাৎ করে উদয় হয়েছিস, আমি এত বছর মানুষের গণপতি, বলছে না। তো এই যে মানুষ এগুলো নিচ্ছে না ভালোভাবে, so that's a very frustrating thing. ওরা কেমন ভাবে প্রচারণা করলে আপনার মতে যে ওরা একটা ভালো পজিশনে যেতে পারত? এখন এটা খুব টাফ কোশ্চেন, এই কারণে they have lost their identity. They become a B team of Jamaat Islam, and Jamaat Islam needed a political force to legitimate their political behavior বা political যে কাফফারা গুলো আছে, যে দোষ আছে, যে কালো চরিত্র আছে, সেইটাকে লুকিয়ে ফেলার জন্য একটা ইউথ ফোর্স তাদের দরকার ছিল। সেটা করার জন্য তারা এনসিপি কে ব্যবহার করছে এবং এনসিপি সেইটা ব্যবহৃত হচ্ছে। এই কারণে তাদের যে আলাদা একটা আইডেন্টিটি ছিল, দে হ্যাভ লস্ট দেয়ার আইডেন্টিটি। এখন জামায়াত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করছে, এনসিপি তার জান্নাতের টিকিট বিক্রিটাকে জাস্টিফাই করতে পারে না, কিন্তু তাদেরকে এটা অ্যাডপ্ট করতে হচ্ছে। সো দে লস্ট দেয়ার আইডেন্টিটি। জামাত যে পলিসি দিয়েছে সেই পলিসির সাথে ডিফারেন্স আছে এনসিপির, তারা তো সেটা ডিফেন্ড করতে পারছে না, সক্রিয়তা বজায় রাখতে পারছে না। সো দে লস্ট দেয়ার আইডেন্টিটি। আপনি সংস্কার জুলাই চার্টারে সাইন করেছেন, নারীদের ক্ষমতায়ন, সরাসরি নারী আসনে নির্বাচন, 5% আসনে আপনি নারী নির্বাচিত করবেন। জামাত একজন নারী প্রার্থীকে মনোনয়ন দিতে পারে নাই। এনসিপি রাজনীতি তো নারী বিদ্বেষী রাজনীতি না, বাট তারা প্রতিবাদ করতে পারছে না। দে হ্যাভ লস্ট দেয়ার আইডেন্টিটি। ইভেন অনেক মেয়েরা, মানে মেয়ে নেত্রীও মানে এনসিপি থেকে মনে হয় পদত্যাগ না, মানে তাসনিম যারা বেরিয়ে গিয়েছেন, তাসনুভা বেরিয়ে গিয়েছেন, আরো অনেকেই বেরিয়ে গিয়েছেন। আমি খাগড়াছড়ির একটা নারী নেত্রী, তিনি বেরিয়ে গিয়েছেন, কারণ তারা ওই যে মানে তারা এই যেহেতু এনসিপি তাদের আইডেন্টিটি লস্ট করে ফেলেছে, তাদের আর নিজস্ব কোনো আইডেন্টিটি নাই। শুধু নারী নেত্রীরাই কেন বের হয়ে যাচ্ছে? আমি তো কোনো ছেলে বের হয়ে গেছে কম শুনেছি। না, ছেলেও বের হয়ে গেছে, যেমন আরশাদ বলে একটা ছেলে, উনি এনসিপি থেকে বেরিয়ে বিএনপিতে জয়েন করেছেন। আব্দুল কাদের গণঅভ্যুত্থানের অন্যতম রোশনাই, সে অলমোস্ট প্রতিদিন এনসিপির বিরুদ্ধে লিখছে, সে তো এনসিপিতে জয়েন করে নাই, যে না, দিস ইজ নট দ্য পলিটিক্স, দিস ইজ নট দ্য ওয়ে। এনসিপির একটা বড় অংশ, অনেক রায়, তুহিন খান, এরা তো নতুন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করলো এনপিএ নাম করে, হ্যাঁ। তো যারা এই রাজনীতি পছন্দ করছে, বিকজ এনসিপি ফেইল্ড, ড্রাস্টিক্যালি ড্রামাটিক্যালি ফেইল্ড, এবং এই দলটার আর উঠে দাঁড়ানোর শক্তি আছে বলে আমার মনে হয় না। নির্বাচনের পরে
তারা যদি তারা ক্ষমতায় জামাত যদি ক্ষমতায় যেতে পারে একটা ভিন্ন বিষয়, যদি না যেতে পারে তারা প্রতিদিন আরো জামাতের কাছে নাকে খত দিয়ে জামাতের ইচ অ্যান্ড এভরি পলিসি অ্যাডপ্ট করে তাদেরকে চলতে হবে। তাদের ভিন্ন কোনো রাজনীতি নাই। বলতে পারবে না, না জামাত ইসলাম তোমার সাথে আমার এখানে দ্বন্দ্ব, আমি তোমার এই পলিসিতে নাই। নো, বলতে পারবে না। বিকজ দে হ্যাভ লস্ট দেয়ার আইডেন্টিটি। সোশ্যাল মিডিয়াটাকে মানে এটা তো অনেক বড় একটা প্ল্যাটফর্ম এখন, যেহেতু মানে আমাদের মানে জেনজি জেনারেশনটার ইয়াং জেনারেশনের উপরেও আসলে সবাই অনেক মানে গুরুত্ব দিচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল, আমার ওটাই মনে হয়েছে। সোশ্যাল মিডিয়াতে আসলে কার প্রচারণা কেমন, বা সোশ্যাল মিডিয়াটাকে কিভাবে কোন দল ভালো ব্যবহার করতে পারছে, বা বিএনপির কথাই যদি বলেন, আমি এখনো পর্যন্ত অন্য অন্য যে দলগুলো আছে রাজনৈতিক দলগুলো যারা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করছে, সবার একটা প্রচারণা তো যে যার মতো করে চালাচ্ছে। তো ওই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে বিএনপি কোনোভাবে পিছিয়ে আছে, বা অন্য কোনো দল পিছিয়ে আছে, এই দলটা এগিয়ে আছে? ওই জায়গাটা, ওই ভাবনাটা, ওই অবজারভেশনটা জানতে চাই। এইটা মানে একটু দুঃখজনক ভাবে হলেও যেটা সত্যি সেটা হলো যে সোশ্যাল মিডিয়াতে বিএনপি এবং তাদের যে নারেটিভ পিছিয়ে আছে, মারাত্মকভাবে পিছিয়ে আছে। এটা মীর স্নিগ্ধ কবে যেন বলছে, একটা স্ট্যাটাস দিছে মীর মুগ্ধের ভাই, যিনি বিএনপিতে জয়েন করেছিলেন অনেক আশা ভরসা নিয়ে, সম্ভবত এখন অতটা তিনি না ইন্টারেস্টেড আছে, উনি বাইরে আছেন আমি যতটুকু ওনার বাবার সাথে কথা বলে জেনেছি, ইতালিতে আছে কোন একটা পরীক্ষা টরীক্ষা। বাট তার এই সময়টাতে দরকার ছিল নির্বাচনের ফিল্ডে, সে নাই। সে লিখছে যে বিএনপি দুর্বল সোশ্যাল মিডিয়াতে। এখন এটা শুধু বিএনপি না, আমি দিনের পর দিন এটি নিয়ে ত্যক্ত বিরক্ত হয়ে চিল্লাপাল্লা করেছি, বিএনপির বিরুদ্ধে কথা বলেছি, এদের ফেলিওর নিয়ে আমি চিল্লাপাল্লা করছি। করার পরে কিছু বিষয় নিয়ে তাদের বোধোদয় হয়েছে, এবং গত 1.5-2 মাসে পরিস্থিতি অনেকখানি আসলে ইমপ্রুভ করেছে। এবং আজকে যেমন তারেক রহমান, আমি যখন কথা বলছি তখন রিলস মেকিং প্রতিযোগিতায় কিছু ইউথদেরকে নিয়ে উনি খুনসুটি করেছেন। ইউ আর ওয়ান অফ দ্য জুরি? ওকে। তো যাই হোক, তো এই যে ছেলে মেয়েগুলা এগুলো অর্গানিক্যালি উঠে আসতেছে না, এদেরকে আপনি পয়সা দিয়ে করাচ্ছেন না। যেদিকে যেটা একটা ফেলিওর সেটা হলো যে পয়সা দেওয়া, মনিটারি সাপোর্ট দেওয়া। শোনেন, it's a full-time job. You have to keep busy your brain, your family, your living, your livelihood, everything. And the people who are doing that, তাদের এটাই তাদের ধ্যান জ্ঞান। প্যারিসে যে ভদ্রলোক থাকেন, উনি ওনার ইউটিউব চ্যানেলে হয়তো মাসে সাবস্ক্রিপশন আছে সম্ভবত 500 থেকে 5,000 মানুষ। 5,000 মানুষ যদি $5 করে মাসে সাবস্ক্রাইব করে, মান্থলি ইনকাম কত? অলমোস্ট $50,000। তো আপনি এটা জামাত তাদের লোকজনকে দিয়ে করাচ্ছে যেন ও বয়ান আমার পক্ষে থাকে। একটা ছোট হিসেব আমি দিয়েছি, গত 1 বছরে জামায়াতের খরচ দল হিসেবে শুধু জামাত ইসলাম, তাদের পেরিফেরিয়াল সংগঠন না, ইসলামী ব্যাংক, তারপরে ওই ইবনে সিনা হাসপাতালের ফান্ডিং, এগুলোর কথা বলছি না, এগুলোতে তাদের বি টিম সব। শুধু দল হিসেবে জামাত ইনকাম করেছে 26 কোটি টাকা, ব্যয় করেছে 23 কোটি টাকা। এই ব্যয়ের মধ্যে কর্মীদের বেতন দিয়েছে অলমোস্ট 9 কোটি টাকা। তার কর্মীদের বাসস্থান, চিকিৎসা আর কর্মীদের বেতন বাবদ 9 কোটি টাকা খরচ করেছে। তো এই যে সোশ্যাল মিডিয়াতে যে আমাদের পক্ষে যারা কথা বলতেছে দিন নাই রাত নাই, আপনার কি মনে হয় এই মানি ফ্লো তাদের কাছে যাচ্ছে না? কর্মী বলতে তারা কর্মী না, এই যে বড় বাহিনী বলি তাদের কর্মী না। হোয়ার ইজ বিএনপি? এটা বলছি আমি জামাতের হিসাব। 26 কোটি টাকা, 23 কোটি টাকা তারা খরচ করেছে 1 বছরে, যার 9 কোটি টাকা কর্মীদের বেতন, বাসস্থান এবং অন্যান্য খরচ। নির্বাচন কমিশনের লিখিত হিসাব। এই লিখিত হিসাবটা তারা দিয়েছে, কোন রকম ব্যাংক অডিটের মাধ্যমে তারা করে নাই, তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, হাতে হাতে মুখে মুখে ক্যাশ। এই যে আজকে বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে আপনার কাছ থেকে, নির্বাচনের আগে আপনাকে বিকাশ করে দিবে। সো দিস ইজ হাউ মানি প্লেইং। ওয়ারাস বিএনপি দুর্বলতা যে বলছি কোথায়, বিএনপি 1 বছরে আয় করেছে 16 কোটি টাকা, দল পরিচালনা, মিটিং মিছিল বাবদ খরচ করেছে 5 কোটি টাকা, ব্যাংকে রেখেছে উদ্বৃত্ত 11 কোটি টাকা, কর্মীদের পেছনে বেতন শূন্য। বাট আমি বলছি ইটস এ ফুল টাইম জব, অফ কোর্স। সো
ওই আলোচনাটা আমি করেছিলাম 6 মাস আগে যে আপনারা কত বড় অর্বাচীন। মানুষ তার সবচেয়ে দুঃসময়ে যেটা করে জমি বিক্রি করে হইলেও সে ওই শেষ সময়টুকু ট্যাকেল দেওয়ার চেষ্টা করে যে দিস ইজ মাই ইনভেস্টমেন্ট, আমি জমিটা বিক্রি করে ফেলি, আমি ধার করি, কিন্তু এই ধকলটা যদি আমি পার হইতে পারি আমি এগুলো সব কাটে উঠবো। আপনি এই শেখ হাসিনা পড়ার পর 1 বছরের পর নির্বাচন, আপনি উদ্বৃত্ত রাখছেন 11 কোটি টাকা, আপনি জমি বিক্রি করছেন না, ফান্ড কালেকশন করছেন না, জামাতের চেয়ে ইনকাম আপনার হাফ, খরচ আপনার 4 ভাগের 1 ভাগ। আপনি কিভাবে প্রত্যাশা করেন যে মানুষ বাড়ির বনের মশকে আপনার পক্ষে কথা বলবে, বয়ান তৈরি করবে? সো দিস ইজ হাউ দ্য থিংস প্লেড। বাট আমি মনে করি যে গত 3-4 মাসে পরিস্থিতির অনেকখানি পরিবর্তন হয়েছে এবং অর্গানিক ভাবে কিছু ফেস তৈরি হয়েছে। মানুষ এই যে বললাম যারা মব সন্ত্রাস করে তাদের কাছে ভয় পেয়েছে, ভয় পেয়ে এখন আর কেউ কারোর মুখের দিকে তাকাচ্ছে না। এই যে আমি আসার সময় দেখছি গুলশান 2 নম্বরে বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে ডকুমেন্টারি এলইডি স্ক্রিনে প্রচার হচ্ছে। এখন আপনি বলতে পারেন এটা বিএনপি টাকা দিয়ে করছে। নো নো, I know someone who came from USA and for his own tagid responsibility he hired the billboard and সে এটা দিচ্ছে কমপ্লিটলি পার্সোনাল। পার্সোনাল যে না সে দেখছে যে আমার এতটুকু দায়িত্ব আমি এটা করি। এখন এটা দল জানলো কি না আমাকে বলছে ভাই এটা কোনোভাবে কি একটু ওনাদেরকে বলা যায়, অ্যাটলিস্ট আমি কিছু চাই না বাট ওনারা জানুক এই কাজটা কে করছে। এখন বিএনপির এই মানুষটাও নাই যে এই কাজটা কে করছে তাকে দেখে একটা থ্যাঙ্কস দিতে হবে, এটাও নাই। না নাই। Why not? I mean this is an absolute কি বলে ফ্রাস্ট্রেশনের জায়গা। মানে তারেক রহমান সাহেব আমি নাম বলে যাদেরকে 5 তারিখের পরে দেশে পাঠিয়েছেন রাজনীতি করার জন্য, জি জি, এনারা একদিনের জন্য গত 17টা বছর যারা মাঠে ময়দানে গুলির মুখে রেখে এই দলটাকে টিকিয়ে রেখেছে, বয়ানটাকে টেকে তাদেরকে দেখে এক কাপ চা খাওয়া যে না ঠিক আছে আমি নেতা হয়েছি, আমাকে লিডার দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমার দায়িত্ব হলো আপনাকে আগে আমার আস্থায় নেওয়া, এই কাজটা করেছেন কিনা। সেটা কি দলীয় নির্বাচনে, এই জাতীয় নির্বাচনে এটার প্রভাব কি আসবে না? এখনো আসার কথা, বাট ওই যে মানুষ বলছে যে মানুষ নিজের পিঠ বাঁচাতে ধানের শেষের পক্ষে কাজ করছে। আমি শাহেদ আলম আমার নিজের পিঠ বাঁচাতে ধানের শেষের পক্ষে কাজ করছি। আমি এখানে থাকি প্রায় অলমোস্ট 1.5 লাখ টাকা বাসা ভাড়া দিয়ে, আমার খরচ খরচা, আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে আসছি। আমাকে তো কেউ ফান্ড দেয় নাই, একটা পয়সা সহযোগিতা করে নাই, বলেও তো নাই যে ভাই আপনার কি লাগবে আসেন আপনাকে একটু হেল্প করি, অথবা আপনার এক্সপার্টিজ আছে আসেন আমরা একটু এগুলোতে কাজে লাগাই। কারণ আমি জানি যে এই রাষ্ট্র যদি আমাকে টিকিয়ে রাখতে হয়, এতদিন ধরে যে যুদ্ধ আমি করেছি গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রের জন্য, দিস ইজ দ্য লাস্ট টাইম, এবং এই সময় আমাকে আমার সর্বোচ্চটা দিতে হবে। আদারওয়াইজ এই রাষ্ট্র বিভাজিত হয়ে যাবে, দুইটা ডিরেকশনে চলে যাবে, এই রাষ্ট্র সবার থাকবে না। এই রাষ্ট্রে আবার একটা ফ্যাসিবাদ তৈরি হবে ধর্মের নামে, যেটা আমরা আগামী কয়েক দশকেও দূর করতে পারবো না। এই ভয়টা খালি আমার না, আরো অনেক লক্ষ কোটি মানুষের ভিতরে ঢুকেছে। সো তারা নিজের পিঠ বাঁচাতে এখন তারা নিজেদের মতো করে কাজ করছে, লাইভ করছে, কন্টেন্ট তৈরি করছে, এটা দিচ্ছে ওটা দিচ্ছে ওটা দিচ্ছে দিয়ে আমি বলবো যে যতটুকু পিছিয়ে ছিল বিএনপি এখন এটা ব্যালেন্সে চলে আসছে। আগামী 4-5 দিনে আমি আশা করি যে এটা সারপ্লাস করবে। শুধু এই যে মানুষ নিজ তাগিদে যেটা করছে এই কারণে ধরেন করলো, তো এটা একদমই আমার কিউরিয়াস মাইন্ড বা মানে না জানা মনের প্রশ্ন আপনার কাছে। ধরেন নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলো, পিঠ বাঁচানোর জন্য সবাই যেখানে ঝাঁপিয়ে পড়েছে সিংহভাগ, সেটাই তো আসলে আসার কথা। কিন্তু তারপরে যদি মানে মানে কেউ একনলেজ না করে হোয়াট দেশের মানুষ পিপল ডিড ফর দ্য স্পেসিফিক দল, হ্যাঁ পলিটিক্যাল টিম, যদি ওইটা না করে তখন তো মানুষের মনে আরেকটা এক ধরনের আঘাতের জায়গা তৈরি হবে বা এক ধরনের বিট্রিয়াল তৈরি হবে। তো এইভাবেই তো পলিটিক্যাল ফোর্স ফেল করে, এই ফ্রাস্ট্রেশন থেকেই। আপনার কি মনে হয় যে 5 তারিখে আওয়ামী লীগের পতনের জন্য যত মানুষ রাস্তায় নেমে এসেছিল তারা অন্তত 30% আওয়ামী লীগকে ভোট দেয় নাই তার আগের নির্বাচনে? অবশ্যই ভোট দিয়েছে, তারপরে তারা কোনো রাস্তায় কিন্তু আমরা এমন একটা জায়গায় যাচ্ছি সামনে, যদি বিএনপি মানে আমরা আশা করি যে তারা এই বিষয়গুলো অ্যাড্রেস করবে।
এটা যদি না করে তারা যদি এই বিপুল সংখ্যক মানুষ এবার যারা অর্গানিক্যালি কাজ করছে তারা যদি নিষ্ক্রিয় হয়ে যায়, নিষ্প্রভ হয়ে যায় এবং তারা মানে এই অর্গানিক সাপোর্টের পরিবর্তে যদি বিএনপি কে পরবর্তীতে ফান্ড দিয়ে অন্য কিছু দিয়ে মানুষকে মাঠে নামাতে হয়, তাহলে ওই মানুষ যদি মনে করে যে না আমরা পরিবর্তন চাই, ওকে আমি গেলাম না তোমার জন্য ভোট দিতে, তুমি তোমারটা সামলাও আমি আমারটা সামলাই, তাহলে হবে কি যেটা হবে যেই ভয়টা আমি করি যে এই রাষ্ট্রের মালিকানা বেদখল হয়ে যাবে, আমরা যারা মধ্যপ্রান্ত রাষ্ট্র চাই তাদের হাতে থাকবে না, which will be an absolute disaster. এখন এটা নিশ্চয়ই যেহেতু দেখছি লিডারশিপ যারা বিএনপি পরিচালনা করছেন তারা এই ভাইব গুলো শুনছেন, নিচ্ছেন, এখান থেকে জিস্ট গুলো নিচ্ছেন ওনারা কিন্তু অ্যাডাপ্ট করছেন, ভালো জিনিস পজিটিভ জিনিস কিন্তু অ্যাডাপ্ট করছেন। সো আমাদের এগুলো নিয়ে কথা বলা রুজু রাখতে হবে, জারি রাখতে হবে যেন তারা জিস্ট গুলো নিতে পারে। এবং এই যে ধরেন এই সোশ্যাল মিডিয়ার হাও খাও, আমি তো বলি যেমন একটা খুব উদাহরণ দেই আমি, এইটা দিলে অত্যুক্তি হয়ে যাবে, বাট আমি আই ফিল ভেরি প্রাউড অফ যারা বিএনপির তারেক রহমানের সোশ্যাল হ্যান্ডেল করছে তাদের জন্য। যে 2018 সালে আমি একটা আলোচনা করছিলাম এবং অ্যাবসলুটলি আমি মিস্টার রহমানকে ধুয়ে ফেলছিলাম যে আপনি হোয়াট ইউ ডুইং, এই জগতে আপনি রাজনীতি করছেন, রাষ্ট্র আপনার বক্তৃতা প্রচারে বাধা দিয়েছে, নিষেধাজ্ঞা জারি করেছে, সোশ্যাল মিডিয়াতে তো আপনার কোনো নাই, তো হোয়ার ইজ ইউর সোশ্যাল মিডিয়া? আপনি আপনার দলের নেতাকে আপনি বক্তব্য দিচ্ছেন, দলের নেতাকে আপনার জন্য সবকিছু করবেন না, সাধারণ মানুষকেও আপনার প্রতি এই কনফিডেন্স বাড়তে হবে যে না হি ইজ টকিং ফর আস। আপনি কেন আপনার সোশ্যাল মিডিয়া টিম নাই, আপনার ভেরিফাইড ফেসবুক নেই, আপনার নামে একটা ওয়েবসাইট নাই, আপনার কেন টুইটার অ্যাকাউন্ট নাই, আপনার কেন ইনস্টাগ্রাম নাই, ওয়াই? তো এখন আমাকে নিয়ে অনেকেই ট্রল করে যে এই শালা তুই তো বিএনপির বিরোধী ছিলিস, তুই তারেক রহমানকে গালি দিছিলি, এখন কেন বিএনপির পক্ষে আবার কথা বলিস, তুই পোল্টিবাজ, আগে আওয়ামী লীগ ছিলিস এখন বিএনপি। ওয়ারাজ আমি আওয়ামী লীগের বিরুদ্ধে গত 10-15 বছর লড়াই করেছি, কিন্তু আমি দেখি কি ওই 18 সালের পরে তারেক রহমানের এই সোশ্যাল মিডিয়া টিম দে অ্যাক্টিভেটেড দেয়ার সোশ্যাল হ্যান্ডেল। আজকে অলমোস্ট 5 মিলিয়ন পিপল তাকে ফলো করে, লক্ষ লক্ষ হাজার হাজার শেয়ার হচ্ছে তার এভরি অ্যাক্টিভিটিস। সো এখন আমি কি বলবো যে ক্রেডিট আমি নিব যে না ওকে ফাইন, সম্ভবত তারেক রহমান আমার কথা শুনে এটা করেছে, হয়তোবা করেছে আমি জানি না, জানলেও বলছি না, বাট এটা তো ঠিক যে ওই জিনিসটুকু তিনি নিয়েছেন, নিয়ে অ্যাক্ট করেছেন। তো আমি যদি ওই সময় সমালোচনা না করতাম তাহলে আজকে তো এই পরিবর্তনটুকু হতো না। সো আজকেও এই জন্য আমি কি বললো না বললো আই ডোন্ট কেয়ার, আমি আমার কথাটা বলে যাই। আপনার ভয় লাগে না? কি দিয়ে ভয়? ওই যে সব যেখানে কেউ কিছু বললেই যে মানে এক ধরনের ভয়ের কারণে কেউ বলতে পারছে না, আপনি এত ক্যাজুয়ালি সব এভাবে কিভাবে বলেন? মানে এই স্ট্রেংথটা আপনি কোত্থেকে পান? ওকে, কিছু মানুষ ছোট থাকে, কলিজাটা তার শরীরের সমান থাকে। আমি ছোট মানুষ, আমার কলিজাটা আমার শরীরের সমান। আই ডু বিলিভ দ্যাট। এবং আমি আমার মাকে বলি, মা যখন ভয় পায় আমাকে নিয়ে, আমি বলি যে না আমি আম নট অ্যালোন। আপনি বলছেন আপনি ভয় পান কেন? আমার তো হারানোর কিছু নাই, আমি তো ভয় লাগে না কেন? না লাগে না এই কারণে না। ওকে ফাইন, এটা শেখ হাসিনারা বলে আমাকে যখন কেউ কথা বলতো না আমি কথা বলছি। বাংলাদেশে ইউটিউবে পলিটিক্স নিয়ে আসার কালচার আমি ডেভেলপ করাচ্ছি, আমি নিজে হাত দিয়ে অন্তত 3 জনের ইউটিউব চ্যানেল ডেভেলপ করে দিয়েছি যেন তারা কথা বলতে পারে। সো আই নো মাই স্ট্রেংথ, এবং আমাকে দাবিয়ে রেখে চাপিয়ে রেখে কিছু করা যাবে না, আমি ডাউট বাস্ট করবই। আপনি তো কোনো ফ্যাক্ট ছাড়া তো আপনি কোনো কথা বলছেন না, আমি সেটা বলি না, এবং যা বলি আমি ডেলিবারেটলি বলি। and I can see future, বাংলাদেশ ফিউচার আগামী 10 বছর 15 বছর পর আমরা কোথায় যেতে। হ্যাঁ, আমি তো গণক না, জ্যোতিষী না যে আমার 100 ভাগ জিনিস সব হয়ে যাবে, আমিও ভুল করি। কিন্তু আপনাকে বলতে হবে যে 5 তারিখে যে শেখ হাসিনা পড়বে, আপনাকে 5 দিন আগে প্রেডিক্ট করতে হবে যে শেখ হাসিনা আর 1 সপ্তাহ পরে he will be in tough decision। আমি 5 তারিখের আগেই বলছি যে শেখ হাসিনা যে রাস্তায় আর্মি নামাইলো, দ্যাট মিনস উই আর ভেরি ক্লোজ টু দ্য উইন। কেন? আপনি খালি আর্মির ট্যাঙ্কের উপর উঠে যে পতাকাটা উড়াবেন, আর্মি যদি আপনাকে গুলি করে ওইটাতেও আপনি উইন, আর যদি নাও করে তাহলেও আপনি উইন, কারণ আর্মি ইজ দ্য লাস্ট হোপ শেখ হাসিনার। তার পলিটিক্যাল ফোর্স ফেল করেছে, আর্মি ইজ দ্য লাস্ট হোপ শেখ হাসিনা। সো আপনি যদি আর্মির ট্যাঙ্কের উপর উঠতে পারেন তাহলে উই উইন, এটা আমি বলছি। এবং গণ অভ্যুত্থান যেটা সেটা আমি বলছি, আমার বলার পর বদরুদ্দীন মোহাম্মদ সাহেব 2 দিন পরে বলছেন। দ্যাটস হাউ গণ অভ্যুত্থান শব্দটা আমাদের মনে আসলো। 36 জুলাই আমি বলছি যে জুলাই শেষ হইতে করতে চায় আওয়ামী লীগ, তারা আগস্টে নিতে চায়, শোকের মাসে নিতে চায়। নো, আমি আগস্টে যাব না, আমি জুলাইতে থাকবো। 31 জুলাই, 32 জুলাই, 33 জুলাই, 34, 35, 36 জুলাই।
সো আমি জুলাইতে, আমি আগস্টের শোক আনতে দেই নাই, আমি জুলাইয়ের রক্তে লাল রাখার। সো দিস ইজ হাউ ইউ, আমি কেন বলছি খুব কনফিডেন্সের সাথে, বিকজ আই নো দ্যাট ফ্যাক্ট, মানে আমি এগুলো করে এসেছি। এখন হ্যাঁ, আপনার দর্শকরা মনে করতে পারে ও সব ক্রেডিট শাহেদ আলম নিচ্ছে, জুলাইয়ের মাস্টার মাইন্ড, সব জানতা। এখন ওকে ফাইন, এটা নিয়ে বলতেই পারে কেউ, কিন্তু আপনাকে যদি রাষ্ট্র মানে আপনি যদি দেখতে পান এবং আপনার যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে আপনার কলিজা বড় হবেই। এখন আপনি যদি মনে করেন যে আমার কলিজা বড় বলেই তো আমি এই সবচেয়ে ডামাডোলের সময়ও আমি দেশের মাটিতে আছি, আমি চা খাচ্ছি, মানুষের সাথে মিশতেছি, কারণ আমি তো কোনো ভুল করি নাই। যারা বড় বড় কথা বলে তারা দেশের মাটিতে তাদের রিফিউজি স্ট্যাটাস ছেড়ে আসতে চায় না, সব নষ্ট হয়ে যাবে এটা সেটা। আমি তো মনে করি যে না, ঠিক আছে, দিস ইজ মাই ল্যান্ড, এবং এই ল্যান্ডে আসার জন্য আমি এতটা বছর সংগ্রাম করছি। ওয়াই নট মি, আমি কেন দূরে থাকবো, আমি আসছি। তো তোমরা যারা সংগ্রাম করতেছো বাইরে থেকে, ওয়াই ডু ইউ ডোন্ট কাম টু দিস ল্যান্ড, তুমি এটার ভূমিকা রাখো না কিসের জন্য বাইরে থেকে? কেন তুমি, সো ইটস অল অ্যাবাউট মানি, তুমি পয়সার জন্য করছো, ডলার ডলার কামানোর জন্য করছো। ইয়েস ভাইয়া, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে এখন জানতে চাবো, নির্বাচন নিয়ে তো অনেক গল্প শুনলাম, আপনার কাছে শেষে এসে জানতে চাবো যে আসলে আপনি নির্বাচনের পর দেশটাকে আসলে, যেই আপনি বলছেন যে আসলে পলিটিক্যাল জিনিসে 20 বছর আগে কি পরে কি হবে ওইটা দেখতে হয়। সো আমি আপনার ভিশনটা জানতে চাই, যেই দলই ক্ষমতায় আসুক না কেন, আপনার ভিশনটাকে আফটার ইলেকশন। আপনার ইলেকশন মানে আমি দেখি কি, ধরেন আবারও আমি পিছনে যাই, আমি 5 তারিখের পরপরই একটা আলোচনা করেছিলাম, which was shared by millions of people, মানে watched by, সেটা হলো যে 4 কারণে জামাত ইসলাম কখনো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে না। 4টা হিসাব বলছিলাম। একটা হলো যে তাদের নন ইনক্লুসিভিটি, একটা রাজনৈতিক দল হইতে হবে ইনক্লুসিভ পলিটিক্স, কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, বাংলাদেশের 2 কোটি সংখ্যক লঘু ভোট আছে, এই ভোটের একটা বড় অংশকে আপনার আস্থায় আনতে হবে। কেননা প্রত্যেকটা নির্বাচনী আসনে অন্তত 50টা আসনে জয় পরাজয় নির্ধারিত হয় 300 থেকে 5,000 ভোটের ব্যবধানে। তো একটি আসনে যদি 300 থেকে 10,000 হিন্দু ভোট থাকে, এই হিন্দু ভোটের বড় অংশ যদি আপনার কাছে না নিয়ে আসতে পারেন, তাহলে ওই 50টা আসনে আপনার হার নিশ্চিত থাকে। সো ইনক্লুসিভিটি একটা বড় বিষয়। একটা নারী পার্টিসিপেশন, বাংলাদেশের 54% নারী জনগোষ্ঠী, আপনাকে উইমেন লিডারশিপ তৈরি করতে হবে, উইমেনদের ভরসার প্রতীক হইতে হবে। যদি না পারেন তাহলে আপনি ইলেকশনে জিতবেন না। থার্ড হইল, এটাকে কি বলে আমি ভুলে গেছি, বাট আর যেটা বলছিলাম যে সেটা হলো যে প্রো 71 এর যে ফোর্স আর অ্যান্টি 71 ফোর্স, বাংলাদেশে আপনি যতই চেষ্টা করেন 24 দিয়ে 71 রিপ্লেস করতে পারবেন না। সো আপনাকে প্রো 71 হইতে হবে যেভাবেই হোক, 71কে আপনাকে ধারণ করতে হবে, সেইটার একটা কাফারা আছে। সো এই 4টা কারণে আমি বলছিলাম জামাত ইসলাম কখনো রাষ্ট্র ক্ষমতায় আসবে না। এখন আই ফিল গুড যে জামাত ইসলামী ওই সময় তাদের শীর্ষ নেতৃবৃন্দ আমার সাথে যোগাযোগ করেছিলেন, এটা বলার পর, হ্যাঁ, ইনক্লুডিং দ্য টপ লিডারশিপ, টপ ব্রাস, যে আপনি সমালোচনা করেন, আমরা আপনার এইটাকে পজিটিভলি দেখছি, কিভাবে আমাদের দলটাকে রিফর্ম করা যায়, উই আর ওয়ার্কিং ইনসাইড। সো আজকে যখন আমি দেখি যে জামাত ইসলাম একজন হিন্দুকে প্রার্থী করেছেন, আই সি দ্যাট ইনক্লুসিভিটির দিকে তারা চলে এসেছে। আজকে যখন আমি দেখি জামাত ইসলামী বলছে যে নো, আমরা শরিয়া আইন কায়েম করবো না, আমরা প্রচলিত সংবিধানে আমরা রাষ্ট্র পরিচালনা করব, আমি দেখি যে তারা বাংলাদেশের সংবিধান, যেটাকে তারা ছুড়ে ফেলে দেওয়ার জন্য রাজনীতি করছে, এই সংবিধান বদলাইতে হবে, পাল্টাইতে হবে, 72 সংবিধান মানি না, তারা বলছে না আমরা এটা মেনেই রাজনীতি করব। সি দ্য ডিফারেন্স। আজকে যখন আমি দেখি যে তারা বলছে যে নারীদের প্রতি তারা ইয়ে করবে, তারা বলার চেষ্টা করছে যে নারী আমাদের বড় শক্তি, আমি দেখি যে তারা আসতেছে। আজকে যখন তারা বলছে যে আমরা বাংলাদেশকে আফগানিস্তান বলবো না, বানাবো না, পাকিস্তান বানাবো না, বাংলাদেশকে আমরা বাংলাদেশ হিসেবে এগিয়ে নিয়ে যাবো। মীর আরমান বলছে যে আমরা নির্বাচিত হলে একজন নারী স্কার্ট পরেও রাস্তায় ঘুরতে পারবে, উইল নট ইন্টারফেয়ার। সো আজকে কি আমি বলবো যে জামাত ইসলামী কোনোদিন রাষ্ট্র ক্ষমতা আসতে পারবে না? এখনো তাদের 71-এর কাফারা আছে, কিন্তু 71-কে তারা ঠেলতে ঠেলতে এমন জায়গায় এনে এখন ওই না, আমরা তো প্রো-71, আমরা মুক্তিযুদ্ধের দল, এবং সেটা করতে যেয়ে তারা করেছে কি, কর্নেল ওলি এবং মেজর আখতারুজ্জামানের মতো মুক্তিযোদ্ধাকে তাদের দলে ভিড়িয়েছে।
সো তারা 71-কে ওয়ান করছে, রাইট? জি জি এবং তারা বলছে যে না, আমরা আমাদের মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সেই আমরা ভুল করেছি, বাট আমাদের স্বপ্নটা এখন মুক্তিযুদ্ধের প্রতি। সো এখন কেউ যদি বলে যে শাহেদ আলম, আচ্ছা ধরেন আমি ধরলাম জামাত ইসলাম জিতে গেল, আপনি তো বলছিলেন জামাত ইসলাম কখনো ক্ষমতায় যাবে না। আমি তো স্পষ্ট বলছি যে 4টা কারণে জামাত ইসলাম ক্ষমতায় যাবে না যদি তোমরা এখানে পরিবর্তন না আনতে পারো। গত 2 বছরে এই 4টা কারণে সব জায়গাটা তারা পরিবর্তন আনছে, আনতে আনতে কট্টর ডানপন্থী একটা দল থেকে তারা আস্তে আস্তে মধ্যপন্থী একটা দলে রূপান্তরিত হয়েছে। এবং বিএনপি মধ্যপন্থী দল আগে থেকেই ছিল। সো এখন এই 2টা নির্বাচন হচ্ছে 2টা মধ্যপন্থী দলের নির্বাচন। একমাত্র জামায়াত ইসলামের গায়ে তারা 71-এর যে কুৎসা আছে, এবং আর একটা জিনিস আছে যেটা মানুষ বুঝতে পারছে না, আমি বুঝতে পারছি, সেটা হলো পেট বিড়াল আর নেকড়ে। নেকড়ে এবং পেট বিড়াল, এটা চেহারার মধ্যে কিছুটা ধরেন সাদৃশ্য আছে। মানে পেট বিড়ালকে আপনি আদর করবেন, মানে পেট বিড়াল হচ্ছে ভালো মানুষের চরিত্র হিসেবে সামনে থাকবে, কিন্তু পেট বিড়ালের মুখোশের আড়ালে যদি নেকড়ে থাকে তাহলে এটা ভয়ঙ্কর। আমি দেখি জামায়াতে ইসলামকে পেট বিড়াল, পোষা বিড়ালের মুখোশের আড়ালে একটা নেকড়ে। সেই নেকড়ে কেবল নির্বাচনটাকে বৈতরণী পার হওয়ার জন্য তারা এই সব ভালো মানুষই ধারণ করেছে। আচ্ছা, যেটা আমি বারবার বলছি, এবং আমি মনে করি যে যদি কেউ বিভ্রান্ত হয়ে থাকেন, সিম্পল হিসাব, ভাঙচুর মবের বিরুদ্ধে যখন বলা হলো যে না, তারা অস্বীকার করলো যে আমরা এটা ইন্ধন দেইনি, কিন্তু দেখা যাচ্ছে তাদের যে ছাত্র শিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে এজিএস, তিনি স্পষ্ট বক্তব্য দিচ্ছেন এগুলো ভেঙে ফেলতে হবে, পুড়ায় ফেলতে হবে। এই প্রমাণ দেওয়ার পরে জামাত ইসলাম তাদের ব্যবস্থা নেয় নাই। একজন প্রার্থী বলছেন যে নির্বাচনে জামাত ইসলামীকে প্রার্থীর চাচাতো ভাই, ভোট না দিলে গলা জবাই করা হবে, তারা চোখস করে নাই। চট্টগ্রামের শাহজাহান চৌধুরী যখন বলেন যে আমি সূর্য আমার কথায় উঠবে বসবে, চোখস করে নাই। সো দিস আর ভেরি অ্যালার্মিং ক্যারেক্টার্স। আমি যে বলছি সেন্ট্রালি তারা মনে করছে, বোঝাচ্ছে আমরা সৎলোকের শাসন, এটা সেটা, কিন্তু এই যে ধর্মের নামে ফ্যাসিবাদ তৈরি করা, বাউলদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, কতগুলো মানে দরবার পুড়িয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হেনস্থা করছে, আওয়ামী লীগের নাম দিয়ে ট্যাগিং করছে, তাদেরকে মারছে। আরে ভাই, একজন শিক্ষক, ওকে ফাইন, তুমি তো ছাত্র, তুমি শিক্ষক যেই হোক। আমার সময় আমি আরিফিন সিদ্দিকী, আমার সময় ভিসি ছিল ডক্টর আরিফিন, ঢাকা বিশ্ববিদ্যালয়, সরাসরি আমার শিক্ষক। ওনার মৃত্যুর পর আমি সমবেদনা জানিয়েছি, আমি বলেছি এখন ভাই একটা মানুষ আওয়ামী লীগ করতে পারে, জামাত করতে পারে। আমার স্কুল জীবনের হেড স্যার ছিল জামাত ইসলামের। সো আমি দিনের সাথে আমার শিক্ষক, এই শিক্ষকের মর্যাদা তো আমাকে দিতে হবে। কিন্তু আমরা দেখছি যে এই ছেলে মেয়েরা যারা শিবির নির্বাচিত, এরা ওই শিবির নাহলে শিবিরের বিটিম, তারা এই ধরপাকড় হেনস্থাগুলো করছে। সো দিস আর ভেরি অ্যালার্মিং ইন্ডিকেটর যে ওয়ান্স স্টেট পাওয়ার ইজ ইন দেয়ার হ্যান্ড, হোয়াট উইল বি দ্য সিচুয়েশন। এই জন্য বলি জামায়াত ইসলাম হচ্ছে মুখ সামনে থেকে পেট বিড়ালের আচরণ করছে। মুক্তিযুদ্ধ, নারী স্বাধীনতা, হিন্দু প্রার্থিতা, মধ্যপন্থা রাজনীতি, আফগানিস্তান হবো না, পাকিস্তান হবো না। আফটার গেটিং, যদি তারা ইলেক্ট হয়, তারা এই মুখের বিড়াল চেহারাটা সরিয়ে ফেলবে, সরিয়ে ফেলে নেকড়ের চেহারাটা সামনে আনবে, এবং দ্যাট উড বি অ্যাবসলিউট একটা ধর্মের নামে ফ্যাসিবাদ আমাদের সামনে আসবে, যেটা আমি আগামী 15, 20, 30 বছরে আমি দেখি না যে এটা উপড়ে ফেলতে পারবো। যেটা ভারতে নরেন্দ্র মোদীর ধর্মের ফ্যাসিবাদ চলছে, যেটা টার্কিতে এরদোয়ানের শাসন ব্যবস্থা চলছে, যেটা ইরানে খোমেনির শাসন ব্যবস্থা চলছে। আপনি যখন ইসলাম রক্ষার কথা বলবেন, which is absolutely wrong, তখন আপনি মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রের চেতনা, ভোটাধিকারের চেতনা, কোনো কিছু দিয়ে আপনি তো এটাকে ওই নারায়ে তাকবীরের কাছে আপনি জয়ী হইতে পারবেন না। জয়ী হইতে পারবো না যে তার একটা এক্সাম্পল, এক রাতের ব্যবধানে কতগুলো প্রতিষ্ঠানে আগুন ভাঙচুর, এটা ওই এক স্লোগানে এগুলো হয়েছে। রাষ্ট্র আমি দেখি অ্যালার্মিং জায়গায়, কিন্তু এটা দিয়ে আমি ভয় পাচ্ছি না। আমি দেখি যে সংখ্যাগরিষ্ঠ মানুষ একতাবদ্ধ, এবং they knows what's going to be happening next. So তারা এইসব ব্যাপারে সচেতন। সো 12 তারিখ নিশ্চয়ই একটা ভালো ভার্ডিক্ট পাবো আমরা আশা করি। এটাই আশা করা যাচ্ছে। আমরা চাই আসলে দেশটাতে আমরা সবাই, এই যে আপনি এত সুন্দর করে ফ্যাক্ট বলছেন, আমরা এই ফ্যাক্ট যেন সবাই বলার সাহস রাখি বা স্ট্রেংথ রাখি। দেশটা যেন এমন দেশ হয় যেন আমরা বলতে পারি যে এখানে প্রবলেম আছে বা এই জায়গায় প্রবলেম আছে,
প্লিজ আমরা কারোর কাছে আর্জি জানাতে পারি যে এটা ঠিক করে দেন, বা ঠিক করে দিলে আমাদের জন্য ভালো বা আপনার দেশের মানুষের জন্য ভালো। মানে আমরা চাই দেশটা এরকম হোক যেন আমরা কথা বলতে পারি। একটা পয়েন্ট মিস করে গেছি আমরা। সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু জায়গায় আমি দেখেছি যে কিছুদিন আগে যে ভয়ঙ্কর একটা হত্যাকাণ্ড ঘটে গেল আমাদের দেশে, হাদি মানে হাদির মতো জনপ্রিয় একজন ইয়াং লিডার কে দিনে দুপুরে রাস্তায় গুলি খেতে হলো, এবং মানে মানে ওর কথাবার্তা ভালো লাগতো, কিছু কিছু কথা ও খুবই সুন্দর, খুব স্ট্রেট ফরওয়ার্ড, মানে ও চয়েস অফ ওয়ার্ড নিয়ে আমার একটু সমস্যা আছে। কারণ ওই যে আমি মানে আমি এটা বিশ্বাস করি যে বিগ মাউথ হ্যাজ বিগ রেসপন্সিবিলিটিস, ওইটা আমি বিশ্বাস করি। কিন্তু তারপরেও এরকম একটা বড় নেতা রাস্তায় দিনে দুপুরে নির্বাচনের কিছুদিন আগে, জাস্ট কিছুদিন আগে এভাবে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়াটা আসলে নির্বাচনের জন্য কতটুকু ক্ষতিকর, এটা মানে নির্বাচনটাকে এই হাদি হত্যাকাণ্ড কতখানি ইম্প্যাক্ট করবে বা ইফেক্ট ফেলবে, আপনার কি মনে হয়? এবং কিছু কিছু জায়গায় তো আমি মনে হয় এটাও দেখেছি যে আপনি কোনো না কোনো ভাবে এটার সাথে জড়িত। না, ওই যে যেটা হলো যে 5 তারিখের পরে আমাদের রাজনীতিটা ছিল দুই রকম। একটা হলো যে আপনি ধ্বংসের পক্ষে থাকবেন, গঠনের পক্ষে থাকবেন, আপনি রাষ্ট্রের স্টেবিলিটির পক্ষে থাকবেন নাকি ডিসস্টেবিলিটির পক্ষে থাকবেন। আপনি কি আর্মির পক্ষে, পুলিশের পক্ষে দাঁড়াবেন যেন রাষ্ট্রটা ঠিক থাকে, না আপনি এদেরকেও উপড়ে ফেলবেন? তো যারা উপড়ে ফেলতে চাইছে তাদের পক্ষের বড় ক্যাটালিস্ট হিসেবে হাদি কাজ করছিল। I have no grudge to say that. সেই সময় আমি লিখেছিলাম যে মুক্তিযুদ্ধের নামে যত অনাচার হয়েছে, মুক্তিযুদ্ধ মঞ্চ ওয়ান অফ দ্য বিগেস্ট প্লেয়ার মুক্তিযুদ্ধের নামে অনাচার করার জন্য, যেই কারণে সাধারণ ছাত্রছাত্রীরা ক্ষেপে উঠেছে। আমি রাজাকার বলে নিজেকে অ্যাডপ্ট করেছে, সবচেয়ে ইতিহাসে ঘৃণিত গালি। মুক্তিযুদ্ধের ইমেজের ক্ষতি করেছিল মুক্তিযুদ্ধ মঞ্চ। জুলাই অভ্যুত্থানকে যদি আমরা নতুন একটা স্বাধীনতার হিসেবে মূল্যায়িত করি, জুলাইয়ের যে অর্জন, এইটার সবচেয়ে বড় ক্ষতি করছে ইনকিলাব মঞ্চ। কারণ তখন ধানমন্ডি 32 নম্বর ভাঙার লিড দেওয়া থেকে শুরু করে ঢাকা শহরে যতগুলো জিয়াফত হচ্ছে, প্রথম আলো ডেইলি স্টাফের ভাঙচুর তো হয়েছে এই দিন, কিন্তু এটা সূত্রপাত হয়েছে আরো আগে। এই যে জিয়াফত গুলো করা, রাষ্ট্রের নানান জায়গায় মব মোবিলাইজ করে মেরে ফেলা, মানুষ মেরে ঝুলায় রাখা, আগুন জ্বালিয়ে দেওয়া, এগুলো সব ইনকিলাব জিন্দাবাদের নামে হয়েছে। ইনকিলাব মঞ্চ 5 তারিখের পর পর্যন্ত ঠিক আছে, 5 তারিখ পর্যন্ত ঠিক আছে। আজকে একটা লিক ডকুমেন্টস আমি দেখছিলাম যে ইউএসএ এর কোন ডিপ্লোম্যাট বলছে যে বাংলাদেশ যখন কোনো রাষ্ট্র ছিল না, জনগণ মিলে রাষ্ট্রটাকে ঠিক রাখছে। দিস ইজ দ্য বিগেস্ট এক্সাম্পল ইন দ্য হিস্ট্রি। যে আপনাদের 5 তারিখের পরে 8 তারিখ পর্যন্ত এদেশে কোনো সরকার ছিল না, মানুষ রাস্তায় পাড়ায় মহল্লায় টিম বসিয়ে ডাকাত প্রতিরোধ করছে, গান বাজনা করেছে, পিকনিক করেছে, রাত্রে বেলায় গাড়ি নিয়ে ধাওয়া করেছে, থেকে শুরু করে ছাত্র দল, শিবির, এনসিপি, পরে সবাই মিলে মন্দির পাহারা দিছে। দ্যাটস দ্য রাষ্ট্রীয় ইউনিটি। এটা তো আপনি আনবিলিভেবল স্ট্রেংথ আমাদের। সেই ইউনিটিটাকে ইনকিলাব জিন্দাবাদের নামে আপনি ধ্বংস করবেন। আর এইটা শাহেদ আলম, আমি কথা বলবো না, এটার বিরুদ্ধে যেতে হবে না। আই রোড বেশি দেরি হওয়ার আগে এদেরকে জবাবদিহিতার আওতায় আনেন, এদেরকে থামান। সেইটাকে ওই স্ক্রিনশট দেখিয়ে তার মৃত্যুর পর প্রচার করা হলো যে আমি এদের হত্যাকাণ্ডের পেছনে ইন্ধনদাতা, আমি এর বিপক্ষে বলেছি। এখন লোক আপনি যদি উল্টাপাল্টা কাজ করেন, আপনার সমালোচনা আমি করবো না। আমি শেখ হাসিনার সমালোচনা করছি, আমি ইউনিসেফকে বলছি যে ব্যাংক ব্যবসা বাণিজ্য সব আপনি দখল করছেন কেন, ওয়াই, আপনি এগুলো কেন আপনার নামে নিচ্ছেন? আর আপনি সামান্য একজন রাস্তার কি বলে যেই এটাকে কি বলে যে একটা সংগঠন পরিচালনা করছেন, নতুন করে দাঁড়ানোর চেষ্টা করছে, তার এইসব অস্থিতিশীলতার বিরুদ্ধে আমি কথা বলবো না? আমি তো এতটা ভিতর, আমি তো বলছি আমার শরীরের সমান আর করলে যায়, বাট আমি তো তাকে বলি নাই যে ওকে মেরে ফেলো, ওকে পুড়ে ফেলো। আমি বলছি তাকে জবাবদিহিতে আনতে। সেইটাকে তারা স্ক্রিনশট দিয়ে প্রচার করলো যে আমি এই খুনের ব্যাপারে। নো, অ্যাবসলিউটলি রং। আমি যেটা দেখি যে হাদি আমার এই সমালোচনাগুলোকে আমলে নিয়েছিল, ওই যে বললাম যে লিডারশিপ কি করে, জিস্টটা নেয় এবং তার কোর্স পরিবর্তন করে। সে বিপ্লবের রাস্তা ছেড়ে সে গণতান্ত্রিক রাস্তায় আসছে, সে নির্বাচনের মাধ্যমে সংসদে যেতে চেয়েছে, রাজনীতিটা কিভাবে পরিবর্তন করা যায় সেই দিকে যেতে চেয়েছে, সে ভাঙচুর অ্যাভয়েড করেছে,
সে বলেছে যে প্রথম আলো আমার অপছন্দ, কিন্তু প্রথম আলোর বিকল্প প্রথম আলো আমি গড়ে তুলবো, আমি প্রথম আলো বন্ধ করবো না। সে ইনকিলাব কালচারাল সেন্টার নামে একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান করতে চেয়েছে। সো এই সবকেই আমি দেখি তার টার্ন অফ গুড পলিটিক্স। যখন সে টার্ন অফ গুড পলিটিক্স করতে চাইছে, তাকে যারা নাচাইতে চাইছে, তার লাটাই যাদের হাতে ছিল, যে লাটাইয়ের সাথে মৃত্যু 3 মাস আগেও সে চীনে যেয়ে বৈঠক করেছে। আজকে দেখবেন অনেকেই বলবে যে রাষ্ট্র যাদেরকে বলে হাদির হত্যাকারী, তার পরিবার, তার আশেপাশের মানুষরা বিশ্বাস করে না। There is someone else, something else. এই something else হচ্ছে হাদিকে যারা ডিস্টেবিলাইজেশনের লাটা হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, তারা বলে আমি স্পষ্টভাবে মনে করি, নট মি, যে সামনে থেকে সমালোচনা করেছে। যারা চেয়েছে হাদিকে দিয়ে রাষ্ট্র ডিস্টেবল করবে ইনকিলাব জিন্দাবাদের স্লোগান দিয়ে, তারা যখন দেখছে যে হাদি তো বিপ্লবের রাস্তা ছেড়ে গণতন্ত্রের রাস্তায় আসছে, নির্বাচনের রাস্তায় আছে, যে নির্বাচন তারা চায় নাই। সো ইটস এ বিগ পলিটিক্স দ্যাট। এখন আমি মনে করি যে সে তার ভাঙচুর, এবং আপনি যেটা বললেন তার ভাষাগত যে শব্দ চয়ন, যে গোপালগঞ্জে যতদিন মেরে ফেলা হলো 20 জন মানুষকে, মনে হয় যে এনসিপির হামলা টামলার পরে, তখন সে বলছিল যে শামা মামা ছিঁড়ে ফেলতে হবে। সো এটা ইজ বিন কপিড বাই সাম পিপল। সো দিস ইজ নট দ্য পলিটিক্স উই ওয়ান্ট। আপনি যদি আপনার পলিটিক্যাল বিপরীত মানুষের রাজনীতিকে আপনি শামা মামা ছিঁড়ে ফেলতে চান, ও তো আমার শামা মামা ছিঁড়ে ফেলার জন্য বিপ্লব করবে। আমরা কি এই খুনাখুনি বিপ্লব পাল্টা বিপ্লবের মধ্যে চলতে থাকবো? আমাদের দেশের উন্নতি আমরা কখন করব, আমরা যদি একজন একজনের So পিছনে that's why I stood against his politics. যখন আমি দাঁড়িয়েছি, সেই সময় সে সমালোচনা করেছে, শাহেদ আলমকে নিয়ে অনেক কথা স্ট্যাটাস দিয়েছে, বক্তব্য দিয়েছে, কিন্তু পরে দেখেছি যেটা হয়, আপনি সমালোচনা করবেন আমাকে, কিন্তু কোথাও না কোথাও আপনাকে আঘাত করবে। আচ্ছা, ওই লোকটা তো ঠিক বলছে, আমার এটা মনে হয় ঠিক হচ্ছে, আচ্ছা দেখি না একটু চেঞ্জ করে। So he turned into a good politician. যখন সে গুড পলিটিশিয়ান স্ট্যান্ড করছে, তখন তাকে চলে যেতেছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। It's become a very sad and very sad and very, ও যেমনই থাকুক না কেন, ওর এই পরিণতিটা আসলে আমরা কেউই এক্সপেক্ট করিনি। আমরা চেয়েছি যে, আমার মনে আছে আমি তার মৃত্যুর পর আমি ইনফ্যাক্ট আমি দুটো কেঁদেছি তার জানাজাতে। everyone cried, এত বড় জানাজা, এটা ঠিক হয় না, so many people cried, এটা ঠিক হয় না, ঠিক হয় না। Anyway, ভাইয়া আপনি আমাদের এই শোতে এসেছেন, আমরা অনেক অনেক হ্যাপি, এবং আমি তো খুবই হ্যাপি, কারণ আমি অনেক ইনসাইটফুল কথা আমি আজকে আপনার কাছ থেকে শুনলাম, যেগুলো আমি জানতামই না, আমার বিন্দু মাত্র জ্ঞান ছিল না। আপনি আমাদের দর্শকদের জন্য প্লিজ কিছু একটা বলুন। গুড। আমি যেটা বলতে চাই সেটা হলো, যেটা হলো যে আগায় যেতে হবে, আমাদের অনেক রকম সমস্যা থাকবে, পিছুটান থাকবে, হাউকাউ থাকবে, ব্যাড অ্যাক্টরস অলওয়েজ, মানে কি বলে, ব্যাড অ্যাক্টরস অলওয়েজ তারা ওই তাদের বাজে বেশি আর কি, খালি কলস বাজে বেশি। সো যাদেরকে দেখবেন আপনারা বাঁচতেছে বেশি, ব্যাড অ্যাক্টরসদেরকে খুব বেশি পাতা দেওয়ার কিছু নাই। ব্যাড অ্যাক্টরসদের পরিবর্তে গুড অ্যাক্টরস হয়ে ওঠাটাই সবচেয়ে বড় রাজনীতি, সবচেয়ে বড় মনুষ্যত্ব, সবচেয়ে বড় কাজ। সো এখন অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, মোবাইল জার্নালিজমের যুগে সবাই জার্নালিজম করছে, উল্টাপাল্টা বক্তব্য করছে, ভাইরাল করছে, কিন্তু দিন শেষে মানুষ কোয়ালিটি প্রোডাক্ট দেখবেই, দিন শেষে মানুষ কোয়ালিটি প্রোডাকশন দেখবেই। সো ওই কোয়ালিটিটাকে এনশিওর করা, আমি মনে করি যে আপনাদের, আমি সবচেয়ে বড় চাইবো যে কোয়ালিটি প্রোডাকশন, কোয়ালিটি জিনিস এনশিওর করবেন এবং মানুষের তথ্যের ট্রাস্টের জায়গাটা দখল করবেন। থ্যাংক ইউ ভাইয়া। আজকে এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাক্সর পরবর্তী শোতে নতুন কোনো অতিথিকে নিয়ে, এবং এরকম সুন্দর ইনসাইটফুল কথাবার্তা আমরা শুনবো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, সবকিছু নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।